কোনোভাবে বা আজকে আজকে আপনাদের সাথে পরিচয় হবে। খুবই আনন্দের দিন। আমরা যোগ নিয়ে কিছু আলোচনা করব। আনুষ্ঠানিক সূচনা একটু পরেই হবে। আমাদের মহারাজ জি আসছেন এখনই। তিনি জয়েন করার পর। তবে এখানে কিছু কথা আমরা নিজেদের মধ্যে একটু বলতে থাকি। দেখবেন আপনাদের গ্রুপে আমি একটা পোস্ট দিয়েছি, একটা পিডিএফ। সেখানে যোগ সম্বন্ধে বেশ কিছু কথা আছে। আসন, প্রাণায়াম এগুলো সম্বন্ধে কিছু কথা রয়েছে। স্বামী বিবেকানন্দের একটা সুন্দর উদ্ধৃতি ওখানে আছে, যেটা আপনারা পড়বেন, পড়লে খুব ভালো লাগবে। বেশ রঙিন, ওটা পড়তে দেখতেও বেশ ভালো লাগে। ওখানে যোগ সম্বন্ধে যে কথাগুলো আছে, উম হ্যাঁ, মহারাজজি জয়েন করেননি মনে হচ্ছে এখনো। জয়েন করলেই আমি থেমে যাব। উনি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। তারপর আমরা মূল অনুষ্ঠানে যাব। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর কথা বলেছেন। দেখুন, আমরা যোগ করছি, যোগ চর্চা করছি, যোগ অভ্যাস করছি, এই নিয়ে চিন্তা-ভাবনা করছি, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছি। কিন্তু স্বামীজির উপলব্ধি স্তরে জিনিসটা খুব সুন্দর ছিল। স্বামী বিবেকানন্দ তার যে প্রতিটি লেখা এবং যোগ সম্বন্ধে উনি যা বলে গেছেন, মানে ওনার কথাগুলো মানে একেবারে অভ্রান্ত। তিনি তার অনুভূতির অনেক ভেতর থেকে জিনিসগুলো বলেছেন, প্রকাশ করেছেন। তো সেরকমই উনার যে বাণী ও রচনা, তার মধ্যেই এক জায়গায় আছে। আহ স্বামীজি এলেই আমি থামবো। উনি মনে হচ্ছে আসেননি, এখনো জয়েন করেননি। হ্যাঁ, আমি জয়েন আপনার করে গেছি। নমস্কার। ও জয়েন করে গেছেন? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রণাম। সবাইকে হ্যাঁ, নমস্কার। আপনাকে অনেক হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আপনি কিছু নমস্কার। বলুন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। তো আমার কিছুই বলার নেই, আমি ডিরেক্টলি জয়ন্তবাবুকে ট্রান্সফার করে দেব। তো উনি ক্লাসটা পরিচালনা করবেন। আমরা অফলাইনেও হয়তো আপনাদের অনেকেই জয়েন করেছিলেন। অফলাইনে আমরা একটা দুদিনের প্রোগ্রাম করেছিলাম যোগের ওপরে, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে হয়েছিল। তখনই আমি প্রস্তাব রেখেছিলাম যে যদি অনলাইনে করা যায় তাহলে যারা দূরে আছেন, যারা জয়েন করতে পারছেন না অফলাইনে, তারাও জয়েন করতে পারেন। তো জয়ন্তবাবুকে অনেক ধন্যবাদ, উনি সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন এবং উনি যোগের ওপর খুবই অভিজ্ঞ একজন ব্যক্তি, বর্ধমান যোগ সেন্টারের সম্পাদক এবং অনেক প্রখ্যাত যোগের ওপর বই আছে আপনারা জানেন, সেগুলির লেখক, সেগুলির প্রণেতা। ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের মধ্যে আসার জন্য। তো যোগ বলতে আমরা মেনলি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ, সেজন্যই যোগ বলা হচ্ছে এটাকে। তো গীতায় ভগবান বলছেন যোগা কর্মসু কৌশলম, এরকম বলছেন আমরা জানি যে কর্মের কৌশলই হচ্ছে যোগ। অর্থাৎ কি কি উপায় কর্ম করলে সেইটা কর্মটার কর্ম না থেকে সেটা যোগে পরিণত হয়, সেটাই সেই টেকনিকটা, সেই কৌশলীটাই আমাদের জানতে হবে। সেই কৌশলই হচ্ছে যোগ। আর এই যোগের আমরা পাই যে স্বামীজি বিস্তারিতভাবে বলেছেন যে ভারতবর্ষের সনাতন ধর্মে 4টি মূল যোগের কথা উল্লেখ আছে, যথা ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ এবং কর্মযোগ। তো এই যুগের পক্ষে স্বামী বিবেকানন্দ কর্মযোগের উপর খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন, কারণ এই যুগের মানুষ কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। তো আমাদের যদি এমন কোনো উপায় জানা থাকে যেটির মাধ্যমে কর্মকে আমরা ঈশ্বরের সাথে যুক্ত করতে পারি, কর্মটাই যদি আমাদের উপাসনায় পরিণত হয়, তাহলে তার থেকে গুরুত্বপূর্ণ এবং ভালো আর কি হতে পারে। তো সেটাকেই কর্মযোগ বলছে। আর মেনলি আমরা সেই সবও এখানে আপনাদের আলোচনায় থাকবে। আর যে শারীরিক উন্নতির জন্য স্বামীজি বলছেন যে শারীরিক ভাবে উন্নত না হলে কখনো আধ্যাত্মিক উন্নতি হতে পারেই না। কারণ আমাদের মুন্ডক উপনিষদে আছে নায়ামাত্মা বলহীন না লাভ্য, অর্থাৎ বলহীন ব্যক্তি, দুর্বল ব্যক্তি কখনো এই আত্মস্বরূপকে লাভ করতে পারে না বা ভগবানকে জানতে পারে না বা অধ্যাত্ম পথে অগ্রসর হতে পারে না। সুতরাং আমাদের প্রথমে শরীরটাকে মজবুত করতে হবে। শরীর মজবুত হলে, শরীর শান্ত হলে, সুস্থ থাকলে তখন আমাদের মনটাও শান্ত থাকবে। কারণ আমরা জানি শরীর এবং মনের সঙ্গে আমাদের অচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। শরীর খারাপ থাকলে মন খারাপ থাকে, মন খারাপ হলে আবার শরীর খারাপ হয়ে যায়। দুটোর মধ্যে এরকম দুটি একদম অবিচ্ছিন্ন অঙ্গ আমাদের জীবনের।
সুতরাং শরীর এবং মনকে ভালো রাখার জন্য আমাদের বিভিন্ন ঋষি মুনিরা বিভিন্ন টেকনিক বলে গেছেন, যোগের বিভিন্ন প্রসেস বলে গেছেন। সেই প্রসেসগুলো নিয়েই আলোচনা হবে, যে কিভাবে, এটার নাম রাখা হয়েছে যোগা ফর বেটার লাইফ। 4 দিন ধরে আলোচনা হবে কি করে আমাদের শরীর মনকে সুস্থ রাখা যায়, এবং যোগের মাধ্যমে যদি আমরা শরীর মনকে সুস্থ রাখতে পারি, তাহলে আমাদের জীবনের যে উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন, বা জ্ঞান পথের দিক থেকে বললে আত্মস্বরূপ, আমরা আসলে কে, আমাদের স্বরূপ আসলে কি, সেটি জানা। তো যোগের মাধ্যমে আমরা শরীর মনটাকে মজবুত করলে তবেই আমরা অধ্যাত্ম পথে অগ্রসর হতে পারবো। আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় আমরা সকলেই এই জীবনেই যেন যোগের পথে অগ্রসর হয়ে শরীর মনকে মজবুত করি এবং জীবনের যে পরম লক্ষ্য সেটিকে প্রাপ্ত হই। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং জয়ন্তবাবুকে অনুরোধ করছি ক্লাসটি পরিচালনা করার জন্য। নমস্কার। হ্যাঁ, জয়ন্ত স্যার কি আছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে স্বামী, যে কথা ইন্দ্রেশানন্দজি খুব সুন্দরভাবে কিছু কথা বললেন, এবং আমাদের এই যে ওয়ার্কশপের যে হেডিং যোগা ফর বেটার লাইফ, সেই নিয়ে আলোচনা করব। আসুন আমরা একটা প্রার্থনা মন্ত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করি। আমাদের ক্লাসে উদ্বোধন হলো এই মাত্র, আমরা শুরু করছি। ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। যোগা ফর বেটার লাইফ, তার মানে আমরা এই যে জীবন পেয়েছি, একটা সুন্দর জীবন পেয়েছি, হুইচ ইজ গুড। আমরা ধরে নিচ্ছি আমরা সবাই ভালো আছি, সুন্দর আছি। এবার আমরা কি করব না, এই জীবনটাকে আরেকটু ভালো করব, মানে বেটার করব। তো সেই বেটার করার জন্য আমরা তো সারা দিন সারা রাত চেষ্টা করছি, 24 ঘন্টা চেষ্টা করছি যে জীবনকে কি করে একটু সুন্দর করা যায়। কিন্তু এই জীবনের বহু দিক আছে, আমরা যেগুলো জানি না, বুঝি না বা ভাবি না সেগুলো নিয়ে, সেই সমস্ত দিকের যত্ন নেয় যোগ। আমাদের কালকেও এরকম একটা আলোচনা আছে, আগামীকালও হবে। তো এই যে সমস্ত দিকে যত্ন নেয়, তার মানে কি, আমি যখন ভালো থাকতে চাইছি, একটু ভেবে দেখুন, আপনি যে যেখানে আছেন, যে বাড়িতে আছেন, যদি বাড়িতে একটু ভালো থাকতে চান, তাহলে সেখানে কিন্তু অনেক কন্ডিশন আছে। বাড়িতে আলো বাতাস থাকতে হবে, জলের ব্যবস্থা থাকতে হবে, বিদ্যুৎ যোগাযোগ থাকতে হবে, সেখানে খাওয়া শোয়া বসার মতো ব্যবস্থা থাকতে হবে। অনেক কিছু থাকলে আমরা ভালো থাকতে পারি। ঠিক আমি যেখানে থাকি, এই শব্দটা আমি আবার বলছি, আমি যেখানে থাকি সেটা কিন্তু এইটা, এই যে শরীরটা, এখানে আমি থাকি। আমার এই শরীরের একটা ঠিকানা আছে, সেটা হলো আমার বাড়ি। বর্ধমানে আমি থাকি, বর্ধমানের অমুক জায়গায় অমুক পাড়ায় আমি থাকি। কিন্তু আমি প্রকৃত অর্থে থাকি কিন্তু এখানে, এর বাইরে আমার আর কোনো ঘর বাড়ি নাই, স্থায়ী ঘর বাড়ি নাই। স্থায়ী ঘর বাড়ি, লক্ষ্য করুন, আমাদের যা যা ঘর বাড়ি টাকা পয়সা গয়নাগাটি দেখছি সমস্ত অস্থায়ী। আজ আছে কাল নাই, কিংবা আজ আমি যাতে খুশি, কালকে আমি আরো ভালো চাই, নাহলে খুশি না। কিন্তু এই শরীরটাকে নিয়ে আমাকে খুশি থাকতেই হবে, এবং এই শরীরকেও খুশি রাখতে হবে। তো এই শরীরকে খুশি রাখার জন্য আমরা এক্সটার্নাল বহু কিছু সাহায্য নিই, বাইরের অনেক কিছু, খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ, নানা রকম অনেক কিছু আমরা করছি, এনজয়মেন্ট করছি, বাড়ি নানা রকম ভাবে সাজাচ্ছি, কিন্তু সব মিলে আমার শরীরকে সাজাতে হবে। রবীন্দ্রনাথের একটা গান, এটা আমি খুব শুনি, গানের প্রথম লাইনটা সবটা আমি জানি না, মানে শুনেছি, মনে থাকে না। যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে,
গানটা আপনারা একটু অনুরোধ করবো সবাইকে অন্তত এই লাইনটা লিখে রাখুন খাতায় বা যেখানে নোট রাখুন। আপনারা আজকেই নেটে সার্চ করে গানটা শুনবেন, এবং গানটা শুনবেন যখন আমার এই যোগের ক্লাসের সাথে কি সম্পর্ক গানটা, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, এই গানটা আমি যখনই শুনি না আমি মনে মনে, যদি সুস্বাস্থ্যের দেখা না পাই প্রভু এবার এ জীবনে, যদি তোমার দেখা, যদি সুস্বাস্থ্যের দেখা, মানে আমি যদি সুস্বাস্থ্যের দেখা না পাই, সুস্বাস্থ্য আমার আয়ত্তে না আসে, তাহলে আমার জীবনটা বেকার। এবং গানের মধ্যে কথাগুলো আছে খুব সুন্দর, মানে সবই কিন্তু প্রভুকে যদি না পাই, প্রভু ঈশ্বর সর্বময় সৃষ্টিকর্তা, তাকে যদি না পাই, যেটা স্বামীজি এইমাত্র বললেন যে আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যোগী মুনীশ্বর বলে গেছেন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো যোগ। এ তো খুব ভালো কথা, কিন্তু গানের মাধ্যমে নানাভাবে এগুলো প্রকাশ আছে, শুধু মুনীশ্বর বলে গেছেন নয়। যদি তোমার দেখা না পাই প্রভু এবার এই জীবনে, তারপর লাইনটা আমি জানি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, গানটা হয়তো মনে এসে গেল, আমি কালকে বলবো বা আপনারা শুনবেন সবাই গানটা। তো তারপর আছে যে আমার জীবনে এত কিছু হচ্ছে, এত কোলাহল হচ্ছে, কত লোকজন বাড়িতে, এত হইচই, কিন্তু যদি আমার মনে একটাই বেদনা যে হে প্রভু তোমাকে আমি পাইনি। তো আমরা সেরকম অনেক কিছুর মাঝে যদি আমি সুস্থ না থাকি, সুস্থতার দেখা না পাই, সুস্থতা আমার কাছে না আসে, তাহলে সব বেকার। ধরুন 4 দিন ধরে আমি আলোচনা করব, আপনারা অনেকেই নিশ্চয়ই এসছেন এইভাবে যে যোগের আসন প্রাণায়াম রোগ আরোগ্যের অনেক কিছু শিখবো। দেখুন শেখার সুযোগ প্রচুর আছে, আমিও শেখাবো, বলবো, বোঝাবো, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যেটা, যে এখানে শেখার পর না এই ডের কেটে যাবে কদিন পরে, কদিন পরেই দেখা যাবে যে আপনারা সব ভুলে গেছেন। তো যার জন্য আমি চেষ্টা করি আজকে, ঠিক আজকে যেমন আমরা কিছু প্রাণায়াম অভ্যাস করবো অল্প, কিন্তু এমনি কোনো আসন করাবো না, কালকে ক্লাসে থাকবে। তো আমাদের এই যে নানা রকম শিক্ষা, যেটা আমরা যদি ব্রেনে না নেয়, আমরা যদি স্থায়ীভাবে না ঢোকাতে পারি মনে, তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তো ওই গানটাতে এই কথাটা আছে। এরকম গানের কথা আমি আরো কিছু বলবো আপনাদের, এই যে না ভেবে সে কথা নয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই। দাঁড়ান কেউ একজন এটা দিলেন, অনেক ধন্যবাদ তাকে। আমি এই লাইনটা একটু এখান থেকে পড়ে শুনিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। ইমন হাওলাদার আমাদের ছাত্রী, ও দিয়েছে এটা। তবে তোমায়, এটা কিন্তু পরের লাইন মনে হচ্ছে না, হ্যাঁ, যদি তোমায় দেখা না পাই প্রভু, হ্যাঁ, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। তার মানে হচ্ছে যে আমি তোমাকে পাইনি, এটার জন্য আমার মনে সবসময় থাকে। এখানে প্রভুর কথা বলা হচ্ছে, আমি কিন্তু বলছি সুস্বাস্থ্যের কথা। যদি সুস্বাস্থ্য না পাই, আমি অনেক কিছু পেয়েছি, টাকা পয়সা গয়নাগাটি মান সম্মান পদ পদমর্যাদা বহু কিছু পেয়েছি, কিন্তু সুস্বাস্থ্য পাইনি। আমার দেহ সুন্দর নয়, আমি নিজের ইচ্ছা মতো চলতে পারি না, আমাকে অন্য কিছুর উপর নির্ভর করতে হয়। ইমেলে গেছে, না ইমেলে গেছে, যদি না গিয়ে থাকে ওই পোস্টারের নিচে একটা ফোন নাম্বার আছে, ওখানে ফোন করতে পারো। তো দেখুন এখানে লাইনটা ভারী সুন্দর, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। তার মানে আমি এই কথার জন্য কখনোই ভুলে না যাই আমার জীবনের অনেক প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছুর মধ্যে, যে আমি তোমাকে পাইনি, মানে হে সুস্থতা, হে সুস্বাস্থ্য, আমি তোমাকে পাইনি। কেন পাইনি? দোষ আমার, তোমার কোনো দোষ নাই। আমি তোমাকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করিনি, মানে আমি ঝাঁপিয়ে পড়িনি। কালকে একজনকে বলছিলাম, একটুখানি, মানে একজন স্টুডেন্ট জয়েন করতে পারেননি, মানে আমাদের এখানে। একদম নিচে আছেন, ধরুন না বাবা। তাহলে আমাদের এই সুস্থতার জন্য আমাদের ভাবতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দরভাবে এই গানে বলে গেছেন কথাগুলো,
আমরা এইমাত্র শুনলাম। ইমনকে অনেক ধন্যবাদ। তো এই সুস্থতাই আমরা পাওয়ার চেষ্টা করব। আমি বলছি সুস্থতা মানে গুড নয়, আর একটু ভালো। যিনি ভাবছেন আমি তো ভালো আছি, আমার যোগ আসন প্রাণায়াম এসব ফালতু সময় নষ্ট কি দরকার? কিন্তু আমরা এই পৃথিবীতে বহু কিছু অস্থায়ী, কিন্তু সবকিছু অস্থায়ীর মধ্যে একটা জিনিস একদম স্থায়ী, পার্মানেন্ট। পার্মানেন্ট হবেই হবে। একটা কথা বলা হয়, ইন দিস ওয়ার্ল্ড ওয়ান থিং ইজ পার্মানেন্ট, দ্যাট ইজ চেঞ্জ, পরিবর্তন। পরিবর্তনটা হলো পার্মানেন্ট, সবসময় চেঞ্জ হচ্ছে। ঠিক সেরকম আমাদের মানব জীবনে একটা জিনিস পার্মানেন্ট, সেটা হচ্ছে আমি একসময় অসুস্থ হব, বৃদ্ধ হব, আমার শরীর অশক্ত হয়ে যাবে, আমি কোনো কিছু পারবো না, এবং শেষকালে আমার মৃত্যু হবে। এটা একদম অবধারিত, পার্মানেন্ট, মানে শিওর। কাজে আমরা সেইভাবে আগে থেকে বেটার লাইফের চেষ্টা সবসময় করব। বেটার লাইফের চেষ্টা করব কেন? আমরা যখন যে কোনো কিছু করছি, আমরা আরো ভালো করে করার চেষ্টা করি। দেখুন, যে কোনো কাজ, ধরুন কোনো বাড়িতে যদি একটি ছেলের বিয়ে হয়েছে, পরে মেয়ের বিয়েতে আমরা আরো ভালো করে করব। এবছর পুজোয় যেমন প্যান্ডেল হয়েছিল, সামনের বছর আরো ভালো করে করব। তাহলে কেন আমি প্রতিটি জন্মদিনে আমি প্রতিজ্ঞা নেব না যে আমি এই এক বছর আরো ভালো করে থাকবো, আগামী বছর আমার ফিটনেস লেভেল আরো বাড়াবো? তাহলে আমরা হচ্ছে বেটার লাইফ চাইছি। বেটার লাইফের জন্য আমাদের সবচেয়ে সাহায্য করতে পারে যে জিনিস, সেটা হচ্ছে এই যোগ, সমস্ত দিক দিয়ে। এই যোগ মানে শুধু আসন না, শুধু প্রাণায়াম নয়, এর মধ্যে বহু কিছু আছে, যেমন ধ্যান আছে, এছাড়াও আমাদের অষ্টাঙ্গ যোগে অনেক কিছু রয়েছে। আপনাদের যে পিডিএফটা দিয়েছি দেখবেন, ওখানে সংক্ষেপে অনেক কিছু আলোচনা আছে, একটু পড়ে নেবেন, ভালো লাগবে। তো বেটার লাইফ, এই বেটার কথাটা প্রসঙ্গে আমি একটা আমার অনেকদিন আগে এক জায়গায় পড়েছিলাম, দেয়ালে লেখা, এটা খুব মনে পড়ে, আপনাদের বলি, ভালো লাগবে। পারলে একটু লিখে নেবেন কেউ কেউ, অনুরোধ। আর আপনাদের বলবো, যারা লিখছেন একটু ভালো খাতায় লিখবেন, যেটা যেখান থেকে কাগজ পেলেন বা খবরের কাগজে লিখলেন, এটা করবেন না, লিখে রাখুন। অল্প কথা, তারিখ দিয়ে লিখুন, ভালো লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে। হঠাৎ লেখাটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। আসানসোলে তখন আমি চাকরি করতাম, ওনার আগের কথা। ওখানে যে নতুন ডিআরএম এসেছিলেন, উনি ওই রেলে যে বাউন্ডারি ওয়াল যেগুলো আছে সব রং করে সুন্দর অনেক বাণী লিখেছিলেন। তার মধ্যে একটা ছিল, গুড বেটার বেস্ট। গুড বেটার বেস্ট মানে ভালো, আরো ভালো, সবচেয়ে ভালো। তারপরের লাইন, নেভার লেট ইট রেস্ট। এটাকে কখনো রেস্ট দেবে না, থামিয়ে রাখবে না। গুড বেটার বেস্ট, নেভার লেট ইট রেস্ট, মেক দি গুড বেটার, মেক দি গুড বেটার অ্যান্ড দ্য বেটার বেস্ট। তার মানে দেখুন, আমরা গুড আছি ধরে নিচ্ছি, আমরা এখান থেকে বেটারে যেতে চাইছি, আরো ভালো জায়গায় যেতে চাইছি, এবং তার জন্য আমরা কি করছি? যোগের সাহায্য নিচ্ছি। এবং দেখুন, আমাদের এখানে লেখা আছে, যোগযুক্ত জীবন এক আনন্দময় জীবন। এখানে আরো দিকটা আমি একটু পড়ে দিই, আমার আলোচনা করতে করতে হয়তো এগুলো একটু আগে পরে চলে আসবে। পাতঞ্জল স্যার, যোগ শেষের দর্শন, লাইনটা আরেকবার বলবেন? গুড বেটার বেস্ট, হ্যাঁ স্যার, শেষের লাইনটা। গুড বেটার বেস্ট, নেভার লেট ইট রেস্ট, মেক দি গুড বেটার অ্যান্ড দি বেটার বেস্ট। আমি সাধারণত যে ফোনটা ক্লাস করছি, এটাতে ইমেলটা এসছে, আমি এখান থেকে জয়েন করেছি। অনেক মেসেজ আসছে, মানে এই ওয়ার্কশপ সংক্রান্ত, অনেকে জয়েন করতে পারেননি, মেল পাননি, এসব পাঠাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি অল্প, কিন্তু এখন উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক, নমস্কার স্যার, আমার একটা কথা ছিল, একটু বলবো স্যার? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি আমার এখানে ইন্টারনেট ইস্যুর জন্য আমি ক্লাসটা ঠিকঠাক ভাবে নিতে পারছি না, শুনতে পাচ্ছি না, কথা খুব ব্রেক করছে। এই ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে স্যার কোনোভাবে? মানে পেতে পারি কি? না, কোনো রেকর্ডিং হচ্ছে না, এটা আমি গ্রুপে লিখে দেওয়া ভেবেছিলাম, এটা কিন্তু কোনো রেকর্ডিং হবে না। আপনি দেখুন, চেষ্টা করুন যতটা শুনতে পারেন। হ্যাঁ, একটা কথা দুর্ভাগ্য। প্রচন্ড ব্রেক করছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে স্যার, অ্যাকচুয়ালি স্ক্রিনে দেখাচ্ছে যে এই মিটিংটা রেকর্ডিং হচ্ছে আর কি, দ্য কল ইজ বিং রেকর্ডেড। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাই তো, হ্যাঁ রেকর্ড হচ্ছে, তাহলে ঠিক ঠিক, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এখন রেকর্ডটা আপনারা পাবেন কি না বা কি হবে সেটা আমি ঠিক জানি না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ঠিক, রেকর্ড হচ্ছে। দেখুন, এখানে আমরা আজকে যেটা লিখেছি, যোগযুক্ত জীবন আনন্দময় জীবন, আমরা জীবনে আনন্দ সবাই চাই। তাহলে আনন্দ পাওয়ার জন্য কি করতে হবে না, আমার জীবনে একটু যোগের ছোঁয়া দিয়ে নিতে হবে।
যেমন আমরা অনেক মন্দিরে যাই, পুরোহিতকে বলি মাথায় একটু হাত বুলিয়ে দিন, আপনার চাঙরটা একটু আমার মাথায় বুলিয়ে দিন, কিংবা একটু গঙ্গা জল চরণামৃত ছিটে দিন। তার মানে আমরা কিন্তু সবকিছুর মাধ্যমে কিছু একটা ভালো থাকতে চাইছি। তাহলে যোগকে যদি যুক্ত করে নিই আমার জীবনে, তাহলে ভালো থাকাটা সহজ হবে। কিভাবে যুক্ত করব সেগুলোই আমি 4 দিন ধরে আলোচনা করব। পাতঞ্জল যোগ দর্শন ও শ্রীমদ্ ভগবদ গীতা মতে যোগের সংজ্ঞা। এখানে যোগ সম্বন্ধে কি বলা হচ্ছে সেটা আমরা আলোচনা করব, যোগের সংজ্ঞা বলবো। যোগে ইজ অ্যান ইনওয়ার্ড জার্নি। মানে যোগের সংজ্ঞা আমি একটু পরে বলছি, এই লাইনটা একটু আলোচনা করে নিই। দেখুন, আমরা জার্নি সবাই করি। সকালে ঘুম ভাঙলো, ঘুম ভাঙতেই আমি খাট থেকে মেঝেতে নামছি, দিস ইজ জার্নি। খাট থেকে নামার পরে আমি বাথরুমে যাচ্ছি, দিস ইজ এ জার্নি। বাথরুম থেকে ফিরে এলাম, এসে আবার হয়তো শোয়ার ঘরে বা বাচ্চা খানা ঘরে বসলাম, সেখান থেকে বাজারে গেলাম, সেখান থেকে এসে অফিসে গেলাম। বা এই যে সমস্ত কিছু জার্নি, অল জার্নিজ আর এক্সটার্নাল। আমি বাইরের দিকে কোনো একটা লক্ষ্যে ছুটছি এবং ওইখানে গিয়ে আমার কিছু লক্ষ্য পূরণের আশায় আমি যাচ্ছি, সমস্ত বাইরের দিকে। কিন্তু যোগ যখন করছি, তখন আমার লক্ষ্য পূরণের লক্ষ্যটা ভেতরের দিকে, ইনওয়ার্ড জার্নি। মানে যোগ যখন করছি আমি ভেতরের দিকে যাচ্ছি, বাইরের দিকে আমার কোনো নজর নেই, বাইরে আমার কোনো আকর্ষণ নেই সেই মুহূর্তে, তখনের জন্য। ভেতর দিকে কিভাবে যাচ্ছি না, দেখুন এখানে লেখা আছে, পরে একটা লাইন আছে, নিয়মিত আসন প্রাণায়াম ও ধ্যান অভ্যাস আমাকে নিয়ে আসে আমার কাছে, নিজের কাছে। আমি সেদিন একটি সুন্দর লেখায় পড়ছিলাম, সেই মানুষই সুখী যার মন নিজের কাছে থাকে। পড়ে তো আমার খুব অবাক লাগলো, তো মন তো আমার কাছেই থাকে, মন অন্য কোথায় যাবে? কেউ প্রেমে পড়লো, মন কাউকে দিয়ে দিল, সেটা আলাদা। হ্যাঁ, কিংবা কোনো একটা হঠাৎ কোনো ঘাটতি হলো, ব্যবসায় ক্ষতি হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, সেটা আলাদা। কিন্তু খারাপ হলেও মন তো আমার কাছেই আছে। কিন্তু না, মন আমার কাছে নেই। আমি আরেকটা গানের কথা আপনাদের বলছি এ প্রসঙ্গে। এই যে গানের কথাগুলো আমি বলছি না, আমি অনেক সময় ক্লাসে এই গানগুলো বাজাই, অনেক সময় ছাত্রছাত্রীদের ভাবটা বুঝতে সুবিধা হয়। আপনারা লাইনটা অবশ্যই লিখে রাখুন, গানটা শুনবেন, অতি অবশ্যই শুনবেন। মানে আমার ক্লাস শেষ হয়ে গেল 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, আপনি ভাববেন না আবার কালকে ক্লাস। কাল পর্যন্ত আপনি এই ক্লাসের চর্চা করুন, আমি যেগুলো বলছি, তাহলে আপনি আরো অনেক বেশি সময় ক্লাস পেয়ে যাবেন। কিরকম? মানে একটা গানটা প্রথম লাইনটা হচ্ছে, আমি একটু, এটা গায়কের নামটা আমি গানটা বলছি, আপনাদের মধ্যে কেউ নিশ্চয়ই গায়কের নাম বলতে পারবেন। আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই। মানে দেখুন, অবাক লাইন। আমি আমার সঙ্গে দেখা করতে চাই মানে আমি বড় অফিসারের ঘরের দরজার সামনে গিয়ে স্লিপ লিখে বলতে চাই যে আমি দেখা করতে চাই। ডিএম এসপির সঙ্গে আমি দেখা করতে চাই, কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আমি আমার সঙ্গে দেখা করতে চাই, কিরকম হলো? হ্যাঁ, কেউ হাত তুলেছেন, নামটা বোধহয় বলবেন, কার গান এটা? হ্যাঁ, যদি কারো মনে পড়ে একটু বলুন, বা নেটে সার্চ করলে এখনই পেয়ে যাবেন গায়কের নামটা। নামটা জানলে সুবিধা হবে আপনাদের। আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই, তার মানে যোগ যখন আমি করছি, নিয়মিত করছি, অভ্যাস করছি, আমি আমার নিজের কাছে চলে আসছি। এবং যখন আমি নিজের কাছে থাকছি, শ্রীকান্ত আচার্যের গান, ঠিক। অনেক ধন্যবাদ, ধন্যবাদ সোমনাথ সাঁতরা জানালেন, শ্রীকান্ত আচার্য। তাহলে আমরা এই যে গানের কথাটা দিয়ে যদি ভাবি, যে তার মানে আমি আমার কাছে নাই, একটু যেতে চাইছি। এবং গানের কথাগুলো যদি শোনেন, দেখবেন কিভাবে আমি যাচ্ছি আমার কাছে, কিন্তু আমি আমাকে পাচ্ছি না। মানে কিরকম? আমি ব্যস্ত, আমি সকালে উঠলাম, গানটাতে আছে, সকালে উঠলাম ভালো, এই তো আমি আমার কাছে আছি এখন, পাখির ডাক কি সুন্দর ভালো লাগছে, তারপরেই আমি কাজে ব্যস্ত হয়ে গেলাম, আর আর আমি আমার জন্য নাই। তো যোগ যখন করছি, আমার কোনো বাইরের অ্যাক্টিভিটি নেই, ইনওয়ার্ড জার্নি, আমি ভেতরের দিকে যাচ্ছি যখন আমি আসন প্রাণায়াম করছি। আজকে আমরা অল্প করে প্রাণায়াম অভ্যাস করব। আমি আশা করবো আপনারা অনেকেই যোগের সাথে যুক্ত আছেন। হ্যাঁ, ওখানে গানটা রেফারেন্স হিসেবে বলেছিলাম, একজন বললেন বোধহয়, এর আগের ওয়ার্কশপে বলেছিলাম। এই গানটার কথা আমি খুব বলি, এটা আমার নিজেরও খুব ভালো লাগে। গায়কের নামটা মনে পড়ছিল না, আপনারা তো বলে দিলেন, ভালো হলো। তাহলে আমি আমার নিজের কাছে আসতে পারছি। এইবার ব্যাপার হচ্ছে, এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি কোনো একটা আসনের কথা বলিনি, কোনো প্রাণায়ামের কথা বলিনি,
কিন্তু এগুলোর লাভ বা উপকারিতা বলে যাচ্ছি। লাভ বা উপকারিতা, আপনারা যদি কোনো বই কেনেন, ধরুন আমার লেখা বই আছে, অন্য অনেক লেখকের বই আছে যোগ সম্বন্ধে, আমাদের রামকৃষ্ণ মিশনে তো বহু বই আছে, পড়লে দেখবেন সেখানে যোগের অনেক কাজ উপকারিতা বলা আছে, কিন্তু এই ফিলিং গুলো যদি আমরা আনতে না পারি তাহলে কিন্তু কোনো উপকারিতা পাবো না। কেন পাবো না? না, আমরা এই ফিলিং যখন এসে যাবে তখন এর প্রতি আমরা একটা আলাদা আকর্ষণ বোধ করব, যে আকর্ষণটা আমাকে যোগের সাথে যুক্ত রাখবে এবং আমার জীবনকে আনন্দময় করে তুলবে। এবার আসলে আমরা একটু দেখে নিই যোগ কাকে বলে, তাহলে আমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। তবে পরের দুটো আপনাদের আমি একটু শুনিয়ে দিই, আমি আমার কাছে আসবো। ব্যতিব্যস্ত জীবনের অস্থিরতা থেকে মুক্তি দেয় যোগ। দেখুন, আমি এখানে শব্দটা লক্ষ্য করবেন, আমি কিন্তু ব্যস্ত জীবন লিখিনি, ব্যস্ত জীবন লিখিনি, লিখেছি ব্যতিব্যস্ত। ব্যতিব্যস্ত মানে ব্যস্ততম ব্যস্ততা বা ব্যস্তভাবে ব্যস্ত থাকা। কথাগুলো মজা লাগছে শুনতে, যে ব্যস্তভাবে ব্যস্ত থাকা এটা আবার কিরকম। মানে আমি শুধু ব্যস্ত নেই, মানে ইংরেজিতে একটা কথা হচ্ছে আই এম ব্যাডলি এনগেজড, মানে এখন ভীষণ খারাপ অবস্থা আমার, আমি এত ব্যস্ত। তো এই ব্যস্ততার, ব্যতিব্যস্ত জীবনের অস্থিরতা থেকে, এটা কিন্তু অস্থিরতা, আমি কিন্তু জানি আমি এই যে এত ব্যস্ত আছি, ব্যতিব্যস্ত আছি, আমার উন্নতি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। কিভাবে? না, আমার আর্থিক আয় বাড়ছে, আমার নাম বাড়ছে, আমার নাম ডাক বাড়ছে, আমার সম্পদ বাড়ছে, কিন্তু আসলে কি হচ্ছে? অস্থিরতা আসছে আমার মধ্যে। এই অস্থিরতা প্রসঙ্গে বলি, একটা গল্প এরকম যে শ্রীকৃষ্ণ একবার যাচ্ছেন, তিনি তো রাখাল ইয়ে ছিলেন, গরু চড়াতেন, বা তার এক সঙ্গী সাথী একজনের সঙ্গে, বন্ধু স্থানীয় বা তার চেয়ে বয়সে ছোট হবে, তার সঙ্গে যাচ্ছে, পথে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে কোথাও যাচ্ছে, পায়ে হেঁটেই যাচ্ছে। আমি এই ব্যতিব্যস্ততা বা অস্থিরতা প্রসঙ্গে গল্পটা বলছি। তো যেতে যেতে আহ, এক জায়গায় ওরা মনে করলো খুব ক্লান্ত লাগছে, তখন তো পথে ঘাটে এত দোকানপাট নেই, এক বাড়িতে ঢুকে গেল, গিয়ে দেখলো খুব বয়স্ক একজন মহিলা সেখানে আছেন। তাকে গিয়ে বললো আমরা এখন যাচ্ছিলাম, আমরা খুব ক্লান্ত, আমাদের কিছু খেতে দিন। তো তিনি তার সাধ্য মতো সামান্য কিছু যা হোক মুড়ি, গুড় মুড়ি বা যা কিছু দিলেন, এবং উনি খুব খুশি হলেন, বাবা তোমরা এসছো, আমার খুব ভালো লাগলো, হ্যাঁ বসো বলে হাওয়া বাতাস করলেন, তাদেরকে জল দিলেন, খেলেন, খেয়ে ওনারা খুব তৃপ্ত মনে ওখান থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে আবার সন্ধে হয়ে গেছে, যেতে যেতে সন্ধ্যের দিকে এক জায়গায় ওনারা এরকম আরেকটি বাড়িতে ঢুকলেন, কিন্তু বেশ বড় বাড়ি, অনেক লোকজন, চাকর বাকর আছে এরকম বাড়িতে। গিয়ে ওখানে উনি গেলেন, ওরা দুজন গেল, তো বাড়ির মালিক যিনি, এই কে এসছে ডাক্তারে, বলে এরকম দুজন এসছে, কিছু খাবার চাইছে। এই সময় কি করতে এলো, দে ওদের কিছু খাবার দিয়ে দে, ওকে বল, ওকে বল। তো শ্রীকৃষ্ণ এবং তার বন্ধু তারা বলছে যে আপনাদের মালিকের সঙ্গে দেখা হবে না? বলছে না না, উনি ব্যস্ত আছেন, এখন দেখা হবে না, আপনি যান ওখানে, যান বসুন, ওই ঘরে বসুন, আপনাকে খেতে দেবে, কোনো অসুবিধা নেই। মানে তার মধ্যে একটা তুচ্ছ তাচ্ছিল্য ভাব আছে। তো যাই হোক, ওরা গেল, ওখানে খাওয়া দাওয়া করলেন, কিছুক্ষণ বসলেন, আর কিছু বলবেন, বলছে না ঠিক আছে আমরা আসি, বলে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর এবার বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, বন্ধু বলছে যে দেখো, এ তো কত ভালো, কত আর্থিক সঙ্গতি সম্পন্ন, এ কিন্তু আমাদের সেইভাবে আতিথেয়তা করলো না। আমরা গেছি ঠিক আছে, দায় সারার মতন করে দিল। তো তুমি এই এই যে দুজনের জন্য কি ভাবছো বলো? কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বন্ধু। হ্যাঁ, যে এই যে প্রথম আমাদের যে বুড়ি বয়স্ক, উনি আমাদের যে আদর যত্ন করলেন আর এ করলেন, তো ওকে তুমি পুরস্কার কি দেবে, আর একেই বা পুরস্কার কি দেবে? তখন বলছেন ওকে পুরস্কার আমি এইটাই দেবো যে ওকে আমি আমার কাছে নিয়ে নেবো। তার মানে তুমি ওকে মেরে ফেলবে? আপনার ভয়েসটা কাট হচ্ছে, একজন বলছেন ভয়েসটা কেটে যাচ্ছে। যাক, আশা করি অন্যরা সবাই শুনতে পাচ্ছেন ঠিক মতো। তো শ্রীকৃষ্ণ বলছেন যে ওকে আমি আমার কাছে নিয়ে নেবো, ও অনেক কাজ করেছে, অনেক পুণ্য অর্জন করেছে, ও আমার কাছে আসার যোগ্য হয়েছে। বলে ওকে মেরে ফেলবে? না না, মেরে ফেলবো কেন, আমার কাছে নেব। হ্যাঁ, তার ওর তো বয়স হয়ে গেছে, অনেক কষ্ট করেছেন উনি। আর একে তুমি কি শাস্তি দেবে? এর শাস্তি হচ্ছে এখন অনেক দিন থাকবে, একে নেব না। থাকবে খালি না, একে আমি আরো সুযোগ দেব। ভয়েস কাট হচ্ছে বারবার, এই সেরেছে, এরকম তো হয় না, হওয়ার কথা না, মোবাইল তো ঠিকই আছে। যাক, আমি বলে যাই। তো বলছে যে ওকে আমি এই কাজগুলি করতে দেব, কারণ এই যেটা করছে অতি ব্যস্ততা, ব্যতিব্যস্ততা,
কেউ একজন বললেন ভয়সুখে, যে ব্যতি ব্যস্ততা এইটাই ওর শাস্তি। তো সেই বন্ধু শুনে অবাক, এটা ওর শাস্তি কি করে হলো? ও তো আরো ব্যবসা করবে, আরো টাকা পয়সা পাবে। বলছে হ্যাঁ পাবে, ও নিজেকে আরো গুরুত্বপূর্ণ ভাবে ভাববে, আরো পরিশ্রম করবে, আরো করবে। এই করতে করতে ও একসময় নাজেহাল হয়ে যাবে, এবং যখন বয়স হবে ভাববে আমি কি করলাম সারা জীবন। ওইটাই ওর শাস্তি। তার মানে আমি গল্পটা কেন বললাম, ব্যতিব্যস্ত জীবনের অস্থিরতা থেকে মুক্তি দেয় যোগ। মানে আমাদের জীবনের এই যে ব্যতিব্যস্ততা, একটা অস্থির ব্যতিব্যস্ত, এর থেকে আমরা যোগ অভ্যাস করলে, আসন প্রাণায়াম করলে কিছুটা সাময়িক নিষ্কৃতি পেতে পারি। এবং একটা কি, যেমন অনেকে বলে না যে বছরে একবার অন্তত বেড়াতে যাওয়া দরকার, তাহলে না মনটা খুব ভালো থাকে। আমার রেগুলার রুটিনের বাইরে গেলেই আমরা নিজেকে নতুন ভাবে চিনতে পারি, অনেক ভালো লাগে। অন্য অনেক চিন্তা ভাবনা মনে আসে যেগুলো আমাদের দৈনন্দিন কাজে থাকলে আসে না। ঠিক সেরকম যখনই আমি যোগ অভ্যাস করবো 1 ঘন্টা, আমার মনে, আমার চিন্তায় অনেক শান্ত ভাব আসবে, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ক্রিয়েটিভিটি আসবে। এটা আপনা আপনি আসবে, এসে যায়, আসবে, আসতেই হবে, না এসে কোনো উপায় নেই। আমি এই যে ব্যতিব্যস্ততা বললাম, অতি ব্যস্ততা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি এক ভদ্রলোককে কিছু কম্পিউটারের কাজের জন্য দিয়েছিলাম। তো দেওয়ার পরে কদিনই তাগদা দিলাম, হ্যাঁ আমি কদিন খুব ব্যস্ত আছি, কতদিন যা কত নিয়ে যা, এরকম করে যাচ্ছেন উনি। বেশ ঠিক আছে, ফোনে কথা হচ্ছে। তো আমার মনে হলো যে একবার যাই, উনার সঙ্গে গিয়ে দেখা করি। তো গেলাম, দেখলাম উনি পাশে একজন বসে আছে, কাজ করছেন। আমি যেখানে দাঁড়ালাম উনার একটু বাঁদিক করে, মানে উনি ঘাড় ঘুরলে আমাকে দেখতে পাবেন, কিন্তু ঘাড় ঘোরাননি। আমি ওখানে দাঁড়িয়ে আছি, প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম চুপচাপ। সাধারণত যেটা হয়, আমাদের পাশে কেউ থাকলে আমার মতো একবার ঘাড় ঘুরে দেখি কে কি ব্যাপার। তো আমি একটু বললাম, ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য, ভালো আছেন? হুম হুম। কাজ করে যাচ্ছেন, ঘাড় ঘোরালেন না? আচ্ছা। আরেকজন কেউ এসে বললেন যে আমার একটা জরুরি কাজ ছিল, 4 লাইনে কাজ, একটু করে দেবেন? না না, ওসব হবে না এখন। বেশ, উনি চলে গেলেন। আমি কিন্তু দাঁড়িয়ে আছি। উনি একবারও তাকাননি আমার দিকে। যে ভদ্রলোক কাজ করছেন তার সঙ্গে কথা বলছেন। তো আমি ঠিক আছে আমি আসছি, আবার আসবো পরে। উনি খালি একবার ঘাটটা এরকম নেড়ে দিলেন, আর কোনো কথা বললেন না, আমি চলে এলাম। তো এসে মনে হলো আমি ওনাকে ফোন করে বলি যে আমি আপনার কাছে গেছিলাম, আপনি টের পেয়েছিলেন, বা আপনি আমার সঙ্গে কথা বললেন, মনে আছে? তুমি স্বাভাবিক বলবেন না, কই জানি না তো। আমরা একদম এই অবস্থায় আছি সবাই। মানে আমি কি করছি না করছি আমি নিজেও জানতে পারছি না, কেননা আমি ব্যতিব্যস্ত। আমি মানে আপনাদের খুব সহজ কথা বলছি। আমাকে ফোন করে বহু মানুষ, আমার ছাত্রছাত্রীরা, বাইরেরও অনেকে জিজ্ঞাসা করে, স্যার খুব ব্যস্ত আছেন, একটু কথা বলতে হবে? আমি যে না, একদম ব্যস্ত নেই, আপনি বলুন। না স্যার, যদি অসুবিধা থাকে আমি পরে ফোন করবো। আমি যে না, আমার কোনো অসুবিধা নেই। এই যে ফিলিংটা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সবাই ব্যস্ত। এই যে ব্যতিব্যস্ততা উদাহরণ হিসেবে আমি ঘটনাটা বললাম, এটা কয়েকদিন আগের। তারপরে আমি ওনাকে ফোন করিনি, 4-5 দিন আগে ফোন করে জিজ্ঞাসা করবো যে আমি গেছিলাম, দেখা হয়েছিল, মনে আছে? তো যোগ আমাদের সমস্ত দিক থেকে একটা ব্যালেন্স জায়গায় নিয়ে যায়। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের যে কথোপকথন আমরা জানি, সেখানে এই ব্যালেন্স প্রসঙ্গে বলা হচ্ছে সমত্বং যোগা উচ্চতে। আপনাদের হাতে কাছে যাদের শ্রীমদ্ ভগবত গীতা বই আছে, বা যদি ঘরে অন্য কোথাও থাকে একটু নিয়ে আসুন, দেখুন। সেখানে 2য় অধ্যায়ের 48 নম্বর শ্লোকে বলা আছে এটা। শ্লোকের শেষ দিকে আছে কথাটা, সমত্বং যোগা উচ্চতে। সমত্ব মানে ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম, ভারসাম্য। যোগা উচ্চতে, যোগা উচ্চতে। উচ্চতে মানে যোগ এর কথা বলে, এই বিষয়ে বলে, কি বলে না, ইকুইলিব্রিয়াম ইজ যোগা, ব্যালেন্স ইজ যোগা। আমাদের ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স কোথায়, কিসে রাখতে হবে? এই যে আমাদের চারদিকে এত ডিপ্রেশন আজকাল বাড়ছে, এবং যদি আমরা দেখি যে আমাদের চারপাশে এই যে নানা ঘটনা ঘটছে, তার মধ্যে একটা ঘটনা খুব মারাত্মক, সেটা হচ্ছে আত্মহত্যা। কত মানুষ আত্মহত্যা করে ফেলছে। এবং ভেবে দেখুন, আত্মহত্যা একটা রোগ যদি ধরি, মানে যেহেতু আমাদের এই বিশ্ব স্বাস্থ্য দিবস হয় যে প্রতি বছর 7ই এপ্রিল, তার একবার একটা ছিল, টপিক ছিল রোড সেফটি। রোড সেফটি ইজ নো অ্যাক্সিডেন্ট। মানে আমি মূল কথা হচ্ছে বেটার লাইফ, সেই জন্য আমার যা মনে পড়ছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। রোড সেফটি ইজ নো অ্যাক্সিডেন্ট, এটা আজ থেকে প্রায় 25 বছর আগে একটা টপিক ছিল, একদিন থিম।
থিম অফ দ্য যোগার হেলথ হেলথ ডে, ওয়ার্ল্ড হেলথ ডে। তো আমি জিজ্ঞাসা করলাম রোড সেফটির সঙ্গে আমাদের স্বাস্থ্যের কি সম্পর্ক? রোড সেফটি, অ্যাক্সিডেন্ট, ওটা তো একটা আলাদা বিষয় হয়ে গেল। বললো আলাদা বিষয়, কিন্তু আমরা যখন শরীর স্বাস্থ্যের কথা ভাববো আমাদের সামগ্রিকভাবে ভাবতে হবে, অনেক বৃহত্তর ভাবে ভাবতে হবে। এবং যদি আমরা এই অ্যাক্সিডেন্ট কমাতে পারি, মানে মেন্টাল ব্যালেন্স যদি আনতে পারি, অ্যাক্সিডেন্ট যদি কমাতে পারি, তাহলে কিন্তু অনেক জীবন বাঁচানো যাবে। শুধু রোগ থেকে মুক্তি পেলেই জীবন বাঁচবে তা নয়, যদি অ্যাক্সিডেন্ট বাঁচানো যায় তাহলে কিন্তু অনেক জীবন বাঁচবে। এটা বিশ্ব স্বাস্থ্য দিবসের আবার থিম ছিল। তাহলে এই যে ব্যালেন্স হচ্ছে আমাদের জীবনের সব জায়গায় দরকার, ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম প্রসঙ্গে আমরা বলতে পারি, এই যে খবরের কাগজ খুললেই হিংসার খবর, হিংসা ছেয়ে যাচ্ছে সবকিছু। এবং এই যে হিংসা মারাত্মকভাবে আমাদের জীবন সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। আপনারা দেখবেন যে কোনো বড় অপরাধ কিছু হলে সঙ্গে সঙ্গে আওয়াজ ওঠে যে অপরাধীকে ধরতে হবে, তাকে শাস্তি দিতে হবে, মৃত্যু দণ্ড দিতে হবে, একদম দাঁড় করিয়ে সামনে থেকে গুলি করে দাও। কিন্তু কোথাও কখনো শুনেছেন এইরকম অপরাধী যাতে না হয় তার জন্য কি করতে হবে, আমাদের মনকে কিভাবে ঠিক রাখতে হবে? এটা কিন্তু কোথাও নাই, কোনো পরিকল্পনা নাই। আমি যেটা বলতে নিয়েছিলাম যে যত রোগ আছে তার মধ্যে আত্মহত্যা হচ্ছে এমন একটা রোগ যে যার কোনো ওষুধ নাই। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে তাৎক্ষণিক চিন্তা ভাবনায় হয়ে যায়। কিন্তু যদি আমরা যোগ অভ্যাস থাকে, মেন্টাল ব্যালেন্স থাকে, যে কোনো আঘাত আমরা সহজে নিতে পারবো। একটা প্রাণ চলে যাওয়া মানে কত বড় ক্ষতি। তো যোগ বলছে সমাত্বং যোগে উচ্চাতে। এই কথাগুলোর অনেক রকম ব্যাখ্যা আছে, নানাভাবে বোঝানো যায়। এই যে হিংসার কথাই বলছিলাম, হিংসাত্মক ঘটনা এড়ানো যায় যদি আমরা মনের ভারসাম্য রাখতে পারি। মানে আমি যদি বেশি লোভী না হই, লোভ মানে খালি টাকা পয়সার লোভ নয়, কামনা বাসনা, যে কোনো রকম লোভ, তাহলে কিন্তু আমি অনেক ভালো থাকবো। আমার দ্বারা হিংসাত্মক কাজ কম হবে, ঈর্ষা কম হবে। যোগ অভ্যাস করলে, আসন প্রাণায়াম অভ্যাস করলে, ধ্যান অভ্যাস করলে এগুলো কিন্তু হয়, এগুলো হবে এবং এগুলো হতেই হবে, না হয় কোনো উপায় নাই। শ্রীমদ ভগবত গীতায় বলা হচ্ছে যোগ কর্মসু কৌশলম। আমাদের স্বামীজি একটু আগে বললেন যোগ কর্মসু কৌশলম। কর্মযোগের কথা যখন আমাদের শ্রীমদ ভগবত গীতায় বলা হচ্ছে, সেখানে কর্ম বলতে ওয়ার্ক, কাজ। এই কাজটাকেই উনি বলছেন যে এটাকে যোগে ট্রান্সফার করে দাও, মানে কাজের অ্যাপ্রোচটাকে চেঞ্জ করে দাও। অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেলেই এটা হয়ে গেল যোগ। যোগ হলো যখনই, তখন কি হলো না, আমার এই কাজের দ্বারা অনেক লোক উপকৃত হবে। আর এই কাজ আমি যখনই যোগের মানসিকতা নিয়ে করব, সেটা যে কাজই হোক, মানে কর্মযোগ মানে তাকে যে আসন প্রাণায়াম করতে হবে তা নয়, আমি সেই কাজের মধ্যে একটা আলাদা তৃপ্তি পাবো। কর্মযোগ আপনারা দেখবেন যে কোনো অফিসে গেলে সবসময় কিছু মানুষ থাকেন যারা খুব সিরিয়াস কাজের ব্যাপারে। আপনি গেলে তারা আপনাকে নানাভাবে সাহায্য করেন, হ্যাঁ, হয়তো বসতে বলেন, আপনি এক কাজ করুন, অমুক দিন আসুন, আমি কাজটা করে দেবো, হয়ে যাবে, বেশ সহযোগিতা করেন। সেই মানুষগুলো কিন্তু অনেক ভালো আছে, কিন্তু আপনি এরকমও দেখবেন বহু মানুষ, তাকে সিটে পাওয়া যায় না, কাজ করে না, কাজ দিলে তার ওটাকে বোঝা মনে করেন তিনি, তারা কিন্তু ব্যক্তি জীবনে খুব কষ্টে আছে। কর্মে কুশলতা অর্জনের নামই যোগ। তার মানে হচ্ছে আমি কুশল মানে কি, এফিসিয়েন্ট। এই এফিসিয়েন্সির অনেক রকম মানে আছে। একটা হচ্ছে কি খুব এক্সপার্ট, এফিসিয়েন্ট মানে। আর একটা হচ্ছে খুব বুদ্ধি করে কাজ করছে, মানে কাজটা হচ্ছে ঠিকই কিন্তু তার পিছনে বেশ একটা সুন্দর পরিকল্পনা আছে, কর্মে কুশলতা আসছে। এই যে যোগ কর্মসু কৌশলম, এটা কিন্তু আমাদের দেশে বহু প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে লোগো থাকে সেখানে এটা আছে। খড়গপুর IIT আমার যত মনে হচ্ছে এটা তাদের লোগোতে আছে, যোগ কর্মসু কৌশলম। নানাভাবে আমি আমার কর্মের কুশলতাকে বাড়াবো, বাড়িয়ে তুলবো, এবং সব মিলে কি হবে, আমার প্রোডাক্টিভিটি বাড়বে। আমাদের দেশের এই যে এত বিরাট জনসংখ্যা, আমরা সবাই কাজ করছি, কিন্তু প্রোডাক্টিভিটি কতটা, এটা কিন্তু আমাদের দেখতে হবে। ধরুন একটা কথা আমরা শুনি প্রায়, গরিব আরো গরিব হচ্ছে, বড়লোক আরো বড়লোক হচ্ছে। কথাটা শুনলে কেমন যেন মনে হয় যে যারা গরিব তাদের গরিব হওয়ার পিছনে যারা বড়লোক তারাই দায়ী। কিন্তু
ব্যাপারটা অন্য জায়গায়। এই যে কর্ম সম্বন্ধে বলা হলো, মানে ওদের কর্মের ধারা যা, তার ফলে তারা ওপরের দিকে যাচ্ছে, এদের কর্মের ধারা অনুযায়ী নিচের দিকে আসছে। তাহলে এই যে যোগের সমত্ব, কর্মযোগ, এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে বা কিভাবে করতে হবে, কোথাও যদি বোঝানো ট্রেনিং সেন্টার থাকে, তাহলে খুব ভালো হয়। কিন্তু এগুলো সম্বন্ধে কারো জানার কোনো আগ্রহ নেই। শ্রীমদ্ ভগবদ গীতায় যোগ সম্বন্ধে এই দুটো আছে। তারপর আমি মহর্ষি পতঞ্জলি কি বলেছেন বলবো, যেটা আমাদের যোগ চর্চার ক্ষেত্রে খুব বেশি প্রাসঙ্গিক। এবং শ্রীমদ্ ভগবদ গীতায় যোগ সম্বন্ধে আরো একটি কথা বলা হচ্ছে। এখানে একটা কথা বলি, এই যে যোগ সম্বন্ধে, যোগের কথা বারবার আমি বলে যাচ্ছি। এই যোগ মানে শুধু আসন প্রাণায়াম নয়। যেমন বললাম কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞান যোগ, এগুলো আছে। তার সঙ্গেও যোগ শাস্ত্র, আমাদের হঠযোগ প্রদীপিকা, ঘেরেন্দ্র সংহিতা, শিব সংহিতা, যোগের একটা বিরাট সাম্রাজ্য আছে, যেগুলো আমরা জানি না, বুঝি না, জানতে চাই না, বা আমাদেরকে জানানোর লোক নাই। তো এগুলো সম্বন্ধে যদি আমরা চর্চা করি, যোগ বিদ্যার চর্চা করি, তাহলে কিন্তু সব মিলিয়ে আমরা আরো অনেক ভালো থাকতে পারি। এইবার ষষ্ঠ অধ্যায়, যোগ কর্মস কৌশলম, এটা দ্বিতীয় অধ্যায়ের 50 নম্বর সূত্রে আছে, শ্লোকে আছে। বলা হচ্ছে যে দুঃখ, ষষ্ঠ অধ্যায় 23 নম্বর শ্লোকে আছে। এটা 6/23। আপনার যাদের হাতে কাছে গীতা আছে একটু খুলুন, দেখুন, দাগ দিয়ে রাখুন। যারা খাতা পেন নিয়ে বসেছেন একটু লিখে রেখে দিন। 6/23, 6/23 মানে ষষ্ঠ অধ্যায়ের 23 নম্বর শ্লোক। ওই শ্লোকেরও শেষ দিকে বলা হচ্ছে দুঃখ সংযোগ বিয়োগং যোগাহা। মনে রাখবেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেটার লাইফ। বেটার লাইফের জন্য শুধু আসন প্রাণায়াম করব, হঠযোগ, আমার শরীর ঠিক থাকবে। রাজযোগ করব, মন ঠিক থাকবে। কর্মযোগ করব, কাজের মধ্যে আনন্দ পাবো। ভক্তিযোগ অভ্যাস করব, আমি নিজের মধ্যে বেশ একটা সমর্পণ ভাব ঈশ্বরের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি একটা ফিল করব। এবং ওটা যখনই ফিল করব, আমি অনেক রিল্যাক্সড হয়ে যাব। আমার উপরে কেউ আছে, তিনি সব দেখছেন, তিনি সব করছেন। দুঃখ সংযোগ বিয়োগং যোগাহা মানে আমার জীবনে যখন কোনো দুঃখ আসছে, দুঃখের সাথে আমার সংযোগ হচ্ছে, সেই সংযোগকে বিয়োগ করে দেওয়া, মানে সেটাকে সরিয়ে দেওয়ার নামই হলো যোগ। তো এটা তো মনে হবে একটা তো অসম্ভব কথা। আমার জীবনে দুঃখ যোগ হবে, আমি সেটাকে সঙ্গে সঙ্গে বিয়োগ করে দেবো, এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। কারো একটা বিশাল আর্থিক ক্ষতি হলো, কিংবা কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ঘর সম্পদের ক্ষতি হলো, কিংবা কোনো খুব প্রিয়জন বিয়োগ হলো, সে দুঃখ তো থাকবেই। এইবার কথা হচ্ছে, দেখুন, রাস্তায় গাড়ি চালাতে গেলে নানা নিয়ম আছে। ফুটপাতের বাঁ দিকে ফুটপাত দিয়ে হাঁটতে হয়, নিয়ম আছে। এই যত নিয়ম সব হচ্ছে আমাদের ভালোর জন্য, এবং নিয়মগুলো করা হয় বেশিরভাগ ক্ষেত্রে কাদের জন্য যদি বলা হয়, এক কথা, এই বলতো এই নিয়মটা কাদের জন্য করা হয়েছে? যে কোনো মানুষকে আঘাত করলে তার শাস্তি হবে, তার জেল হবে। এটা কাদের জন্য করা হয়েছে? যারা আঘাত করে না তাদের জন্য নয়, যারা আঘাত করে তাদের জন্য, যারা নিয়ম মানে না তাদের জন্য, যারা চুরি করে তাদের জন্য এইসব আইনগুলো হয়েছে। যারা চুরি করে না তাদের জন্য আইন হয়নি। ঠিক সেরকম দুঃখ যারা ভেঙে পড়ে না তাদের জন্য শ্রীকৃষ্ণ এই কথাটা বলছেন না, যারা ভেঙে পড়ে তাদের জন্য বলছেন। আর দেখবেন আমাদের চারপাশে বহু মানুষ আছেন যারা একটু কিছু হলে এমন ভাবে বলেন, মানে মনে হয় একটা সাংঘাতিক কিছু হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এর আগে এত কষ্ট করে আর কিছু হয়নি। আমাদের যোগের একটা কোর্স আছে, তার পরীক্ষা চলছে। তো একজন পরীক্ষা দেননি এখনো। তো তিনি আমাকে ফোন করে বলছেন যে স্যার আমার তো খুব বিপদ হয়ে গেল। বলে, বেশ বিপদ হয়ে গেল স্যার, আপনি ভাবতে পারবেন না, বুঝতে পারবেন না। বলে না, প্রায় 3-4 মিনিট ধরে উনি একটানা খালি কি হয়েছে কিন্তু বলছেন না। হ্যাঁ স্যার, কি অবস্থার মধ্যে আমি যে আছি স্যার, পরীক্ষা দেবো কি হবে, আমি তো বুঝতেই পারছি না কি করে, আমি ক্লাসও করতে পারিনি অনেকদিন। এইভাবে বলে যাচ্ছেন তারা। আমি চুপচাপ শুনছি। আমি, ঠিক আছে তুমি পরে পরীক্ষা দিও, কোনো অসুবিধা নেই, তুমি অসুবিধায় আছো এখন, পরে দিও। আমি বলছি, যারা দুঃখের কথাগুলো রিপিট করে, একটু ভেবে দেখবেন যে আমিও করি কিনা, আপনিও করেন কিনা। এটা করলে সেটা কিন্তু ভালো না। তো এইসব বলার পর প্রায় 7-8 মিনিট আরো কথা হলো, মোটামুটি ঘুরে ফিরে ওগুলোকেই আমাকে বলে যাচ্ছে। তো আমি বললাম শেষকালে, আচ্ছা একটা কথা বলি, তোমার কি বিপদ হয়েছে একটু বলা যাবে?
স্যার আমার শাশুড়ি মার স্ট্রোক হয়ে গেছে জানেন। তাহলে ও, তাহলে তোমার সত্যি খুব বিপদ। বলে আমি বললাম যে দেখো, এরকম কারো স্ট্রোক হয়েছে তুমি আগে কখনো শুনেছো? হ্যাঁ স্যার, ওই তো অমুকের হয়েছিল, তমুকের হয়েছিল। তো তারপর কি তারা সবাই ভেঙে পড়েছিল আর কিছু হবে না ভেবে? না স্যার, তা কেন হবে? তা তুমিও তো ভেঙে পড়ছো কেন? এই মানে এই এই যে যেখানে বললাম যে নিয়ম করা হয় কাদের জন্য, এদের জন্য। মানে দুঃখ সংযোগ হলো, দুঃখ এলো আমার জীবনে, তারপর সেটাকে বিয়োগ করতে পারা, এটা কিন্তু একটা আর্ট। যেমন কথা বলা প্রসঙ্গে বলা হয় যে ভালো করে গুছিয়ে কথা বলা একটা আর্ট। আর কেউ যদি জায়গা মতো থেমে থাকতে পারে, সেটা একটা পাওয়ার, শক্তি। ঠিক সেরকম আমার দুঃখ হলো, কষ্ট হলো, আমি প্রকাশ করলাম, ঠিক আছে, মনের আবেগ স্বাভাবিক। কিন্তু আমি সেই কষ্টটাকে সামলে নিয়ে আমি দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে থাকলাম, এটা কিন্তু খুব ভালো। তো শ্রীকৃষ্ণ বলছেন এটা হলো যোগ। এবার কি যোগ? না, এটা আমাকে ভালো রাখার যোগ। দুঃখ সংযোগ বিয়োগাং যোগাহা। তোমার জীবনে দুঃখ সংযোগ হলো, হওয়ার পর তুমি সেটাকে সামলে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাও। মহর্ষি পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগে এই ধরনের অনেক কথা বলেছেন, সেখানে আমাদের কিভাবে এগোতে হবে সুন্দর কথা বলা আছে। যোগ সম্বন্ধে আমরা শুরুতে বলছিলাম, যোগ ইজ অ্যান ইনওয়ার্ড জার্নি। তো আমরা যখন এই ভেতর দিকে যাচ্ছি, আমরা কিন্তু আরো শক্তিশালী হচ্ছে। আমি যত বাইরের দিকে যাব, আমার এনার্জি বেরিয়ে যাচ্ছে, আমার এফার্ট দিতে হচ্ছে সেখানে। আর যখনই যোগে আছে, আই এম এফার্টলেসলি রয়েছে। মহর্ষি পতঞ্জলি শ্রীমদ ভগবদ গীতা যোগ সম্বন্ধে তার বহু কথা আছে, এই তিনটে জায়গায় আমি বললাম। এগুলো বলার মেন কারণ যেটা, যে যোগ সম্বন্ধে আমাদের এই জায়গাগুলোতে যদি ফিলিং থাকে, অনুভূতি থাকে, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। শুধুমাত্র যখন আসন প্রাণায়াম করছি সেটাই নয়, রোগ আরোগ্যের জন্য করছি সেটা নয়। আমি যদি সব মিলিয়ে ভালো থাকি, আমাদের মেডিকেল সায়েন্স বলছে, যেটা আমাদের যোগ অনেক আগে বলে গেছে, মানুষের যত রোগ তার পিছনে প্রধান কারণ হচ্ছে মানসিক অস্থিরতা। এই যে মেন্টাল ব্যালেন্সের কথা বললাম, মানে আমাদের দেখা যাচ্ছে যে অফলাইন ক্লাসে বা অনলাইনেও যারা ভর্তি হন বিভিন্ন রকম, তাদের বড় অংশই মানসিক ভাবে খুব বিক্ষিপ্ত অবস্থায়, কিন্তু তারা সেটা জানেন না। জানেন না মানে জানার কোনো উপায় নেই, কারণ ওই বিক্ষিপ্ত অবস্থা একদিনে আসেনি, উনি ধীরে 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 ওই জায়গায় গেছেন। যেমন আমি রোজ বড় হচ্ছি, আমি কি বুঝতে পারছি যে কালকের চেয়ে আজকে একটু বয়স বাড়লো, আগামীকাল আর একটু বাড়বে, আমি কিছু টের পাচ্ছি না। আমি ভাবছি কাল যেমন ছিলাম, পরশু যেমন ছিলাম, আজও সেরকমই আছে, কিন্তু বাস্তবে তা নেই। এই যে পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছে, এগুলো আমাদের ঠিকমতো বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। মহর্ষি পতঞ্জলি আজ থেকে 2300 বছর আগে এই যোগ সম্বন্ধে বলে গেছেন। তিনি বলছেন যোগ কি, বলতে গিয়ে একদম শুরুতে, মানে ওনার যে পাতঞ্জল যোগ দর্শন, 4টি অধ্যায় 195টি সূত্রে উনি যোগের কথা বলে গেছেন। সেখানে উনি শুরুতেই বলছেন আথা যোগানুশাসনম, মানে যোগের অনুশাসন, যোগের ডিসিপ্লিন, যোগের পাঠ সম্বন্ধে আমি এবার তোমাদের যোগানুশাসনম। তারপরেই উনি একদম বলে দিচ্ছেন যোগের চরম অবস্থা, শেষ অবস্থা কি না, যোগশ্চিত্তবৃত্তি নিরোধা, যোগ চিত্তবৃত্তি নিরোধা, যোগা চিত্ত সন্ধি হচ্ছে, যোগশ্চিত্তবৃত্তি নিরোধা। যোগ হলো মনের উপর নিয়ন্ত্রণ, মনের উপর নিয়ন্ত্রণ আনাই হলো যোগ। তাহলে মহর্ষি পতঞ্জলি বললেন যে দেখো বাপু, এই যে এত আসন প্রাণায়াম তোমরা করছো, সব ঠিক আছে, করো, খুব ভালো। তোমাদের শরীরকে নানাভাবে ব্যাকাও, নানাভাবে অনেক কিছু করো, সব করো, কিন্তু মনে রাখবে এর লক্ষ্য হচ্ছে মনের উপর নিয়ন্ত্রণ। দেখুন শ্রীমদ ভগবদ গীতাতেও কিন্তু এতক্ষণ যেগুলো বলে গেলাম, ওই মন নিয়েই কিন্তু। সমত্বাং মানে মেন্টাল ব্যালেন্স, কর্মসু মানে মনের দক্ষতা, কর্মযোগ, কর্মযোগের মূল কাজটা তো হাত পা নয়, কিন্তু মূল কাজটা মনের। আবার দুঃখ সংযোগে বিয়োগং, আবার ইনি বলছেন চিত্তবৃত্তি নিরোধা যোগ, এটাই হলো যোগ। তার মানে আমি আমার মনের যে কাজ, সেগুলোর উপর নিয়ন্ত্রণ আনবো কি না, যোগের মাধ্যমে। যোগের মাধ্যম মানে কি, আসন প্রাণায়াম ধ্যান, এগুলোর মাধ্যমে। তার মানে যখন আমি আসন প্রাণায়াম ধ্যান বা নানা রকম যৌগিক অ্যাক্টিভিটি করছি, ওই অ্যাক্টিভিটি করার জন্য অ্যাক্টিভিটি করছি না, কিন্তু
আমি করছি আমার মনের উপর নিয়ন্ত্রণ আনার জন্য। এবং দেখবেন বহু মানুষ যারা এগুলো কখনো শোনেননি, পড়েননি, জানেন না, না জেনে করছেন যোগ, তারাও বলেন, আমার বইতেও দেখবেন লেখা আছে এগুলো এক জায়গায়, সকলের জন্য যোগ ব্যায়াম বলে একটা চ্যাপ্টার আছে সেখানে। যাক, ভদ্রমহিলা এরকম আমাকে জানতে চেয়েছিলেন। আমি কর্মসূত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছিলাম অনেকদিন, তো আমাদের এক সহকর্মী মহিলা, তাকে কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিলাম। তো উনি আমাকে একদিন বলছেন যে, বুঝলে জয়ন্ত, আমার চেয়ে বয়স অনেক বড়, এই তুমি ব্যায়ামগুলো আমাকে দেখিয়েছিলে করে, না আমি ভালো আছি অনেক। মানে ওনার কোমরে ঘাড়ে ব্যথা বা পেটের গোলমাল নানা রকম ছিল, ভালো আছি অনেক। তবে সবচেয়ে বড় লাভ কি হচ্ছে জানো? দেখুন উনি বলছেন কি হবে, বেশ চোখমুখে একটা অন্যরকম ভাব নিয়ে, আমি তো এমনি ভালোই আছি, তবে সবচেয়ে বড় লাভ কি হচ্ছে জানো? মনটা না খুব ভালো থাকে। আগে সামান্য ঘটনায় বাড়িতে খুব খিচখিচ হতো, অশান্তি হতো, ঝামেলা হতো, এখন না ওগুলো একদম বন্ধ হয়ে গেছে। তাহলে দেখুন যোগের এই যে ক্ষমতাটা মনের উপর নিয়ন্ত্রণ, তার মানে তুমি আসন প্রাণায়াম যা যা করছো এমন ভাবে করো, তোমার করার অ্যাপ্রোচটা এমন হবে, স্টাইলটা এমন হবে যে তুমি এর জেরে তোমার মনের উপর নিয়ন্ত্রণ আসবে, তোমার মন অনেক ভালো থাকবে। আর মন ভালো মানেই আমি ভালো। যখন আমরা বলি এই কেমন আছো, আর ভালো নেই, কি হলো, আর মন টন ঠিক নেই, কেন ঠিক নেই, আর বলো না। এই যে আর বলো না, মন ঠিক নেই, একজন মানুষ যে যে কন্ডিশনে বলছে, সেম কন্ডিশনে আরেকজন কিন্তু বলছে হ্যাঁ ঠিক আছে ভালো আছি, তাহলে কোনো সমস্যা নেই এখন, আরে সমস্যা তো আছে, ওই নিয়েই চলবে, ঠিক আছে ভালোই আছে। এই এই জায়গাটা, এই সেন্স গুলো আমাদের আনা দরকার। যোগ চিত্তবৃত্তি নিরোধ, মানে আমি আসন প্রাণায়াম যা যা করবো এর জেরে সব মিলিয়ে আমার মন অনেক ভালো থাকবে। এবং যোগের ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখতে হবে, যখন আমরা এই যোগ চর্চা করার কথা ভাববো, একটু বড় করে ভাবতে হবে। বড় করে মানে কিরকম? সমুদ্রের ওপর যখন জলস্তরের ওপর একটা বিরাট প্রস্তর খণ্ড ভেসে যাচ্ছে, সরি বরফ খণ্ড, আমি এরকম একটা ছবি আমার কাছে আছে, যদি পেয়ে যাই আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখবেন ভালো লাগবে। যখন বরফ খণ্ডটা ভেসে যাচ্ছে আর দূরে জাহাজে যাত্রীরা দেখছে সেটা, ওরে বাপরে কত বড় একটা বরফ। কিন্তু এটা আমরা জানি না, বেশিরভাগ মানুষই জানি না যে বরফের 1/11 উপরে থাকে, 1/10 জলের তলায় থাকে বরফ যখন ভাসে। তার মানে ওপরে আমি যেটা দেখে বলছি ওরে বাপরে কত বড়, তার 10 গুণ আছে নিচে, সেখানে বরফ রয়েছে। তাহলে সেটাও যদি আমরা দেখতাম তাহলে আমাদের কত ভালো লাগতো। যোগ ঠিক সেই রকম। যোগের এই যে আসন, যেটা ধরুন ওই চূড়া যেটা বেরিয়ে আছে আসন, আমরা ওইটাই দেখছি করে বলছি আহা যোগ কি ভালো। কিন্তু এর মধ্যে আসন প্রাণায়াম মুদ্রা বন্ধ সৎকর্ম, এই যে ধ্যান, বিভিন্ন রকম বিষয়গুলো বা বিভিন্ন রকম যোগ, এই সব মিলে চর্চা করলে তাহলে না জানি আরো কত ভালো লাগবে। আমরা আজকে আসন কাকে বলে এই নিয়ে একটু আলোচনা করব, এবং তারপরে কিছু প্রাণায়াম নিয়ে আলোচনা করে প্রাণায়াম প্র্যাকটিসে যাব। আপনাদের একটু বলে দিই, দেখুন আজকের যে আলোচনা শেষ দিকে যেটা আছে, দেহে মনে আসে পরম শান্তি, যোগ শান্তি। দেহে মনে শান্তি আসে যখন আমি আসন প্রাণায়াম অভ্যাস করব, আমার দেহে মনে একটা শান্তি ভাব আসবে, এবং সেটা আসতেই হবে, আসবেই। যোগ চর্চার মাধ্যমে উন্নততর জীবনের সন্ধান, যেটা একদম শুরুতে বলছিলাম, বেটার লাইফ। মানে আমরা যখনই যোগ চর্চা করব, যোগ নিয়ে চিন্তা ভাবনা করবো, এই যে আপনাদের আমি আজকে হোম টাস্ক দিলাম, যদি তোমার দেখা না পাই প্রভু, যারা পরে জয়েন করেছেন একটু লিখে রাখুন লাইনটা, যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এই জীবনে গানটা শুনবেন। এবং যদি তোমার দেখা, তোমার শব্দটা জায়গায় যদি সুস্বাস্থ্যের দেখা না পাই প্রভু, হ্যাঁ, বা ওই জাতীয় শব্দ, মানে সুস্থতা সংক্রান্ত শব্দ বসিয়ে, যদি সুস্থতার দেখা না পাই প্রভু, এবার এই জীবনে, মানে আমার জীবনে অনেক আফসোস থেকে যাবে, আমাকে সুস্থতা দেখা পেতে হবে। এটা, এবং আরেকটা বললাম যে আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই, এই গানগুলো শুনবেন। আর বাড়িতে যদি কোনো বই থাকে পড়বেন, প্লাস যে পোস্টটা আমি গ্রুপে দিয়েছি সেটাও সময় করে একটু চোখ বুলবেন, যদি সুযোগ থাকে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে পড়বেন, ভালো লাগবে। যোগের জন্য, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য কিছু খরচা করবেন, সব মিলে দেখবেন বহু ব্যয় সাশ্রয় হবে, বেঁচে যাবে, আপনি অনেক ভালো থাকবেন। আসন কাকে বলে এটা আমাদের আলোচনা দরকার, যদি এখানে লেখাতে নাই, কিন্তু আসন তো যোগের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার ক্লাস যারা আগে করেছেন তারা এগুলো আমার কাছে শুনে থাকবেন।
যারা নতুন আছেন শুনুন, বা যারা আগেও শুনেছেন আবার শুনুন। হ্যাঁ, আমরা ভালো লাগে জিনিস, ভালো গান, একটা গান অনেকবার শুনি, শুনতে ভালো লাগে। যতবার শুনি তত ভালো লাগে, এবং যতবার শুনি গানের কথাগুলোর আলাদা আলাদা মানে আমাদের সামনে আসে। স্থির সুখ মাসানাম বলা হচ্ছে স্থিরভাবে সুখকর অবস্থানে আসুন। এবং আজ আমি যা যা বলছি খেয়াল রাখবেন, তার উদ্দেশ্য একটাই, যে আমি আরো ভালো থাকতে চাই, বেটার থাকতে চাই। স্থির সুখ মাসানাম, দেখুন আমরা একটু আগে আলোচনা করেছি যে ব্যতিব্যস্ততা, অস্থির ভাব, আর এখানে বলা হচ্ছে স্থির সুখ মাসানাম, মানে স্থির ভাবে সুখকর অবস্থানে আসুন। তাহলে আমাদের তো ঘাটতি দুটো জায়গায়, একটা হচ্ছে স্থিরতা নাই, সবেতেই অস্থির। আমি তো অস্থিরতা, ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাওয়ার গল্প বললাম, এরকম অনেক ঘটনা আপনাদের মানে চারদিকে অভিজ্ঞতা তো হবে। এবং সুখ, আমরা সবাই সুখ চাইছি, কিন্তু সুখ চেয়ে চেয়ে কি করছি, সারাদিন যে কাজগুলো করছি সুখ থেকে দূরে সরে যাওয়ার মতো বহু কাজ করে ফেলছি। মানে সুখ পেতে গিয়ে আমরা সুখ চলে যাচ্ছে। এর মাঝে একটা লেখা লিখছিলাম আমি, আমরা অসুখ, অসুখ মানে যেখানে সুখ নেই, অসুখ ও অসুখ মানে ডিজিজ আসে কিভাবে, আমাদের জীবনে অসুখ ও অসুখ আসে কিভাবে, কিভাবে আসে, মানে আমরা রাস্তা তৈরি করে দিই, আমাদের তৈরি করা রাস্তায় আসে। সুখ বা অসুখ, দুঃখ, কষ্ট, রোগ, এরা কেউ নিজেরা রাস্তা বানিয়ে আসে না, আমি ওদের রাস্তা বানিয়ে দিই, বানিয়ে দিয়ে একদম মানে গেট বানিয়ে দিয়ে ওরা সেই গেট দিয়ে ঢুকে পড়ে। আমরা যদি আসন করি, প্রাণায়াম করি, আসন কাকে বলে আমি আলোচনা করছি বলছি, তাহলে আমাদের চারপাশে একটা লক্ষণ রেখা, যেমন আমরা শুনেছি লক্ষণ একটা গন্ডি এঁকে দিয়েছিল সীতাকে, বলেছিল তুমি এর বাইরে যেও না, এর ভেতরে থাকো, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক সেরকম যোগ কি করে, আমার চারপাশে একটা লক্ষণ রেখা, একটা গন্ডি কেটে দেয়, এবং ওই গন্ডি কাটা থাকলে কি হবে, কোনো রোগ আমার কাছে ঢুকতে পারবে না। ভেতর থেকে আমি অনেক শক্তিশালী থাকবো, আমার ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাবে, যেটা কিন্তু মেডিকেল সায়েন্সে সেইভাবে কোনো ব্যবস্থা নেই। যেমন জ্বর যাতে না হয় তার জন্য আপনি আগে থেকে কিছু প্রিকশন নিতে পারেন না, কিন্তু আপনি যদি নিয়মিত আসন প্রাণায়াম ঠিক মতো করেন, নিয়ম মেনে করেন, অধিক রাত না জাগেন, খাওয়া দাওয়া সহজ পাচ্য খান, তাহলে আপনার শরীর খারাপ হবে না, এমনিতেই হবে না, শরীর সুস্থ রাখার জন্য কিছু আলাদা করতে হবে না। তাহলে আমরা চাইছি স্থিরতা আর সুখ, এই দুটোই আমরা আসনের কাছ থেকে পেতে পারি। যখন কোনো আসন করছি, কালকে আসন অভ্যাস হবে, আপনারা রেডি থাকবেন। আমিও দেখব কোনো ছাত্র আমাদের কেউ থাকবেন, তিনি কিছু আসন দেখাবেন, আপনারা করবেন। ভিডিও অন করে করতে পারলে ভালো, নালে মাঝে মধ্যে অন করে দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা, দেখে নেবেন। বা কারো কোনো রোগ ব্যাধি কিছু আছে, সেগুলো নিয়ে আমরা একটু কালকে আলোচনা করব নানা রকম। আজকে যোগ সম্বন্ধে আমি কিছু সাধারণ আলোচনা আপনাদের করছি, এবং কিছুক্ষণ পরে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন আশা করব, যদি কারো কিছু প্রশ্ন থাকে করবেন, আমি উত্তর দেব। স্থির আর সুখের সমন্বয় হলো আসন। স্থির সুখ আসনম, স্থির ভাবে সুখকর অবস্থানে আসন। তার মানে আসন করার সময় যদি আমি অস্থির ভাবে থাকি, অস্থির মানে কি, নড়াচড়া করছে, নড়ছে, কাঁপছে, তাহলে সেটা আসন নয়। একমাত্র স্থিরতা বা অস্থিরতা না থাকা যে কন্ডিশন, তখনই আমি উন্নতি করতে পারি বা উপরে এগোতে পারি। অস্থিরতার মধ্যে কখনো এগোনো যায় না। অস্থিরতার মধ্যে এগোনো যায় না কেন, না অস্থির ভাব সামলাতেই আমার টোটাল এনার্জি চলে যাবে। যেমন কোনো মানুষ, বাচ্চারা দেখবেন খুব ভোগে, কিছু বাচ্চা থাকে ভীষণ ভোগে, এই যে যারা ভুগছে, বাবা মা ওষুধ খাইয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার পর ডাক্তার বদল করছেন, হ্যাঁ, তারপরে একে ওকে তার কাছে সবার কাছে উপদেশ নিচ্ছেন কি করা যায়, কিন্তু একটা জায়গায় কেউ বোঝেন না। বোঝেন না কথাটা আমি বলছি কেন, যদি বুঝতেন তাহলে ওরা বাচ্চাকে অবশ্যই যোগ শেখাতে নিয়ে আসতেন। কারণ যোগ শেখানোর মাধ্যমে, যোগাভ্যাসের মাধ্যমে ওর ভেতর থেকে শক্তি বাড়বে, আর বাইরে থেকে ওষুধের দ্বারা শক্তি নেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা কিন্তু কার্যকরী হয় না। আসন প্রাণায়াম কিছু করলে বাচ্চার ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাবে, সে অনেক ভালো থাকবে। তো এরকম স্থির অস্থিরতা, যেটা বলছিলাম, যে অস্থিরতা যদি এসে যায়, বাচ্চা কিন্তু ভুগবে। আর ভুগলে কি হবে, একটা বাচ্চা যখন অসুস্থ,
আর একটা বাচ্চা সুস্থ। বাচ্চা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, বড়দের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সুস্থ বাচ্চারা যা খাচ্ছে যা করছে সবকিছু তার যে দৈনন্দিন ক্ষয় হচ্ছে সেটা পূরণ হচ্ছে, হয়তো বৃদ্ধিতে সাহায্য করছে, তার খাবার হজম হচ্ছে, সে মানসিকভাবে সুস্থ আছে, স্থিরভাবে আছে। যে অস্থিরভাবে আছে, যার ভেতরে রোগ আছে বা মানসিক অস্থিরতা আছে, তার ভেতরে কিন্তু শরীর দৈনন্দিন ক্ষয় পূরণ করতে পারছে না। কেন না? তার খাবার হজম হচ্ছে না, সে ঠিক মতো খাচ্ছে না, তার মন মেজাজ ভালো নেই। এক হচ্ছে খাবার কম খাচ্ছে, যা খাচ্ছে হজম হচ্ছে না, এনার্জি কম পাচ্ছে, উল্টো দিকে তার মেজাজ খিচড়ে যাচ্ছে, খরচা বেশি হয়ে যাচ্ছে, এনার্জি বাইরের দিকে খরচা হয়ে যাচ্ছে অনেক, দৈনন্দিন ক্ষয় পূরণ হলো না, ক্ষয় পূরণই ঠিক মতো হচ্ছে না। তাহলে পুষ্টি বিধান যেটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু একদম বন্ধ হয়ে গেল। এবং বন্ধ হয়ে গেল খালি না, আপনার যদি টাকা পয়সা হাতে কিচ্ছু নাই অথচ আপনাকে খরচ করতেই হচ্ছে, তাহলে যেমন আমাদের লোন হয় ঠিক সেরকম ওই বাচ্চা তখন লোনে চলছে। লোনে চলছে মানে কিরকম? তার শরীরে যা স্টক আছে সেগুলো ভাঙিয়ে ভাঙিয়ে চলছে, আস্তে আস্তে সে রোগা হয়ে যাচ্ছে, সে পড়াশোনায় খারাপ হয়ে যাচ্ছে। তো এইভাবে তার ভেতরে অস্থিরতা বাড়ছে। কিন্তু যদি তাকে কিছু আসন প্রাণায়াম করানো যায়, বাবা মা করাবেন না, কেন করাবেন না? না বাবা মা ভীষণ অস্থির, ও বাবা ওর রোজ পড়া, হ্যাঁ ও ব্যায়াম করবে কখন? কিন্তু ব্যায়াম করলে ওর টোটাল ইমিউনিটি বাড়বে, শরীর সুস্থ থাকবে, পড়াশোনা আরো ভালো হবে। তাহলে আমরা দেখছি যে অস্থিরতা কমাতে সাহায্য করে আসন। সুখ, সুখ মানে বলছে যখন আমি আসন করছি, যে কোনো আসন কাল আপনারা করবেন সেই সময় আমি বোঝাবো যে আসন করতে গিয়ে অসুখ, কষ্ট বা আরাম এগুলো কি, কিভাবে আসে বা কেন আসে কেন আসে না, সব আপনারা বুঝতে পারবেন। আমরা যখন কষ্ট করে আসন করছি তখন কিন্তু আমি বেনিফিট পাবো না। কালকে একটু অভ্যাস হবে, সেই সময় এই ধরনের আলোচনার সুযোগ কম থাকবে, আমি বেনিফিট পাবো না বা বলা যায় কম পাবো। কারণ আমি সেই সময় একটা অস্থির অবস্থা এবং সুখহীন অবস্থায় আছি, কষ্টকর অবস্থায় আছি, যখন আমি জোর করে চাপ দিয়ে ব্যায়াম করছি বা কোনো আসন হচ্ছে না। এখানে একটা কথা বলি, কোন আসন হচ্ছে না, না হলে আমরা কি বলি? আমাদের ক্লাসে যেটা দেখি, আমাদের অভিজ্ঞতায় বা অনলাইনে এরকম, স্যার আমার না হচ্ছে না, এই সামনে ঝুঁকে আমি হাত দিয়ে পাটা ধরতে পারছি না, বা হাতটা পিছনে, স্যার পিছনে গিয়ে আমি ধরতে পারছি না, কিংবা এদিকে আমার ঘুরছে না, হচ্ছে না। এই না না দিয়ে নিজেকে ঘিরবেন না, মানে তাহলে কিন্তু আপনি আসনের উপকারিতা পাবেন না। যেটা সুখের কথা বলছি, অতি অবশ্যই একটা সুখের অনুভূতি থাকতে হবে, এবং সুখের অনুভূতিটা খুব মানে আনকন্ডিশনাল, মানে আমি আসন করছি, যতটা হচ্ছে যা হচ্ছে তাতে আমি সুখে আছি, এইটা মাথায় আনতে হবে। আপনারা যারা আসন করেন নিয়মিত, নিশ্চয়ই এখানে অনেক আছেন যারা প্রতিদিন সকালে ব্যায়াম করেন, কাল যখন করবেন করার সময় কতগুলো মনে রাখবেন, আপনার যতটা হচ্ছে সেটাই ঠিক, সেটাই 100%। কখনই ভাববেন আমার হচ্ছে না, আমার শরীর, আমার ক্ষমতা, আমার বডি ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আমি যেটা করছি যেটুকু করছি সেটাই 100% ঠিক, সেটা একদম ঠিক। তাহলে কি হবে? আপনি বলবেন ওটা ঠিক ভাবলে তাহলে তো আমার ডেভেলপমেন্ট হবে না। আপনি তো রেগুলার প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিস করলে আস্তে 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 আপনি আরো পারফেকশনের দিকে যাবেন। ধরুন আপনি কোনো বইয়ের ছবি দেখেছেন, তার মতো হচ্ছে না, তাহলে আমাকে ওই ধীরে ধীরে করতে করতে আমি কিন্তু একসময় ওই জায়গায় চলে যাব। নিয়মিত অভ্যাস করে যেতে হবে, তাহলে সুখ নিয়ে সুখ সহ প্র্যাকটিসটা হবে। এবং এখানে একটা কথা পারলে লিখে রেখে দিন, সেন্স অফ, এটা হয়তো কালকের ক্লাসে আমি লিখে দেবো পোস্টে, সেন্স অফ কমপ্লিটনেস। আমরা যে কোনো কাজ করছি যদি মনে একটা তৃপ্ত ভাব থাকে, সেন্স অফ কমপ্লিটনেস মানে হচ্ছে আমি যা করছি দ্যাট ইজ কমপ্লিট, তাহলে কিন্তু আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কাজে আসনও আমাদের ওইভাবে করতে হবে, যেটা একটু আগে বলছিলাম অ্যাপ্রোচ প্রসঙ্গে, আমরা সেই অ্যাপ্রোচ নিয়ে করবো, করলে আমরা অনেক ভালো থাকবো। আসন সম্বন্ধে বললাম, যোগ সম্বন্ধে বললাম, শ্রীমদ ভগবত গীতায় যেটা আপনাদের আলোচনা করলাম, এবং যোগ ইজ অ্যান ইনওয়ার্ড জার্নি, এটাও আলোচনা হলো। নিয়মিত আসন প্রাণায়াম ধ্যান অভ্যাস আমাকে আমার কাছে নিয়ে আসে, এটা তো বললাম, আপনারা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন যে আমরা কিন্তু নানাভাবে নানা কাজে ঠিক আমাকে আমি আমার কাছে পাই না,
কেমন যেন রোজই মনে হচ্ছে আজকের দিনটা কোনো রকমে যাক, আজ খুব ব্যস্ত আছি, কালকে এটা করা যাবে, কালকে এটা নিয়ে ভাববো। হ্যাঁ, আজকে ভাবার সুযোগ একদম নেই। তো এইভাবে কি হচ্ছে, আমাদের মেন্টাল এনার্জিও অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আমার কাছে নিয়ে আসে যোগ, আমাকে আমার কাছে নিয়ে আসে। কালকে যখন আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় অবশ্যই ভাবতে ভাবতে প্র্যাকটিস করবেন যে হ্যাঁ, এখন আমি আমার কাছে আছি। আপনি যখন কোনো একটা আসনে পিছন দিকটা খুব টান পড়ছে, স্ট্রেচিং হচ্ছে, কি সামনের দিকটা স্ট্রেচ হচ্ছে, বা এইভাবে ঘুরছেন, ওই জায়গাগুলোকে ভাবুন যে ওরা কত আনন্দ পাচ্ছে। আমার দেহে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কত আনন্দ পাচ্ছে, ওরা এনজয় করছে প্রতিটি মুভমেন্ট। এই যে আসন করলে, যেদিন আমরা করলাম, করার পর বা নতুন যারা আছেন তারাও দেখি বলেন যে স্যার ব্যায়ামটা করে না, শরীরটা খুব ভালো লাগছে। ভালো লাগবে না কেন? আমি যদি আমার ঘরটাকে একটু গোছাই, একদিন টেবিলটাকে গোছাই, ভালো লাগে না? মনে যেন ঘরটা হাসছে, বেশ সুন্দর। ঠিক সেরকম শরীর গোছানো হয়ে গেল, ইন্টারনালি গোছানো হলো। এক্সটার্নালি গোছানো তো আমরা রোজই করছি, কিন্তু ইন্টারনালি শরীরটাকে গোছানো হয়ে যাচ্ছে। তখনই আমাদের এই ভালো লাগাটা আসছে, এবং ভালো লাগাটা আসে কিন্তু পুরোপুরি ভেতর থেকে, বাইরে থেকে না। এই যে যোগের মাধ্যমে যে কথাগুলো বলে যাচ্ছি, সেন্স অফ কমপ্লিটনেস, স্থির সুখম আসনম, তো আমাদের একটা ক্লাসে শবাসন গাইডেড রিল্যাক্সেশন করানো হয়েছিল। তো ওটা করার পর আমাদের একজন স্টুডেন্ট, মানে বড়, তিনি বর্ধমানে বিশিষ্ট ব্যবসায়ী, ভীষণ ব্যস্ত থাকেন সারাদিন, মানে ওদের কি বলবো, ক্লাসে উনি থাকছেন, তখন বসে আমার ক্লাসে, তখন অফলাইনে ক্লাস হতো, কিন্তু এমনি সময় ওর দেখা পাওয়া মুশকিল। তো উনি বলছেন যে স্যার, আমরা জানি রিল্যাক্সেশন মানে চুপচাপ বসে থাকা, একটু শোয়া, ঘুমানো, বা একটু বেড়ালাম, ঘুরলাম, পার্কে গেলাম, দ্যাট ইজ রিল্যাক্সেশন। কিন্তু এই যোগের মাধ্যমে, শবাসনের মাধ্যমে যে রিল্যাক্সেশন এত ডিপ হতে পারে, কোনো আইডিয়াই আমার ছিল না। তো যোগ অভ্যাস করলে আমরা জানতে পারবো যে এর মাধ্যমে কত কি আমরা পেতে পারি। আর নাহলে কি হবে, আমি সারা জীবন জানলামই না যে যোগ থেকে এত কিছু পাওয়ার ছিল, সুযোগ ছিল, আমি পেলাম না। ব্যতিব্যস্ত জীবনে অস্থিরতা, হ্যাঁ, কাছে আসতে বাধা পায় নানা রোগ। যদি আমরা ব্যতিব্যস্ত জীবনের অস্থিরতা থেকে মুক্তি দেয় যোগ। মানে দেখুন, আমার কিন্তু কাজ বাদ দেবো না, আমি কাজ সব করব, কিন্তু কাজ করার অ্যাপ্রোচ বদলে যাবে। আমার মধ্যে একটা ধীর স্থির ভাব আসবে, কথার মধ্যে একটা সৌজন্য আসবে, এগুলো আপনা আপনি এসে যাবে, যেটাকে বলা হয় যৌগিক সাইকোলজি, মানে যোগ মনস্তত্ত্ব। মানে যোগ অভ্যাস করলে কিচ্ছু না, সোজা হিসেবে ভাবুন না। সে এক রাজার গল্প আমরা পড়েছি না, রাজা তার জন্মদিনে, সরি, তার ছেলের জন্মদিনে খুব খুশি হয়ে একটা কুঠার দিলেন তাকে, ছেলেটিকে একটা কুঠার, তার কিশোর ছেলেকে একটি কুঠার উপহার দিলেন। এটা বোধহয় সত্যি ঘটনা, কোন একটা রাজা কুঠার দিলেন। তো ছেলে কুঠার নিয়ে খেলছে, বাগানে গেছে, এই গাছ কাটছে, ওই গাছ কাটছে। তো একটু পরে বাবা এসছেন, এসে কিরে কি করছিস কুঠারটা নিয়ে, বলতে এই তো বাবা বাগানে আছে। ঠিক আছে, দেখিস, সাবধানে থাকিস, লাগাস না, চোট পাস না। চলে গেলেন, কিছুদিন পরে এসছেন, এসে দেখছেন যে বাবার যে সবচেয়ে প্রিয় গাছটা, সেটা কুঠার দিয়ে কেটে দিয়েছে, একদম কেটে সেটাকে গোড়া থেকে কেটে দিয়েছে। আচ্ছা, কুঠারের জায়গায় যদি একটা পেন দিত, তাহলে সে কি পেন দিয়ে গাছ কাটতো? বা যদি একটা রং তুলে দিত, সে কি ওটা দিয়ে গাছ কাটতো? বা একটা ব্লেড দিত, সেটা দিয়ে কি গাছ কাটতো? তাহলে আমার হাতে কি পেলাম, সেই অনুযায়ী আমি কাজ করছি। তো ঠিক সেরকমই দেখুন, এখানে এই যে ব্যতিজ অশ্লীল মুক্তিজ, কাছে আসতে বাধা পায় নানা রোগ, মানে যখনই আমার সাইকোলজি চেঞ্জ হয়ে গেল নানাভাবে, তখন কিন্তু আমার আচার আচরণ, আমি আর ওই, আমার কাছে হাতে কুঠার নেই, আমি গাছ কাটতে যাব না, আমার মন শান্ত হয়ে গেছে, ধীর স্থির হয়ে গেছে, আমার আচরণ বদলে গেছে, তখন কিন্তু রোগগুলো আর আসতে পারবে না। যেটা বললাম, লক্ষণ রেখা কেটে দেয়, এবং রোগগুলো কিন্তু বাইরে থেকে দেখে, ভেতরে ঢুকতে সাহস পাবে না। দেহে মনে আসে পরম শান্তি, যোগ শান্তি। আমাদের একটি ক্লাসে, মানে আমি ছিলাম সেই ক্লাসে, আমি ছাত্র হিসেবে ছিলাম। তো যিনি শিক্ষক বলেছিলেন যে আমরা জীবনে সবাই অনেক কিছু চাই, কেউ পায়, কেউ পাই না, কিন্তু ছোট বড়, ধনী দরিদ্র, সবাই একটা জিনিস চাই। এটা আমরাও বুঝতে পারছি, কিন্তু স্যারই বলুন কি বলেন। স্যার বললেন সেটা হলো খুব দুর্লভ জিনিস, বুঝলে, কেউ পায় না সহজে। সেটা হলো শান্তি, সুখ শান্তি, এই দুটো কিন্তু পায় না। সুখ হয়তো আরাম অনেকে পেয়ে যায়, শান্তি পায় না জীবনে। তো যোগ আমাদের জীবনে শান্তি এনে দেয়।
যখনই আমি চুপচাপ আরাম করে বসে পদ্মাসন করব বা কোনো একটা পশ্চিমোত্তানাসন করব, হালকাভাবে বসে বা ভদ্রাসন করব, আমি কিন্তু একটা ফিলিং সেখানে থাকবে আমি অনেক ভালো আছি। আমাদের ক্লাসে সকালে ক্লাস হয়, এক ভদ্রলোক আজকে ক্লাস আমি এখন কম যাই, বলে আমার ছেলে বেশি। যা স্টপ হয়ে গেল। হ্যাঁ, আমার ছেলে বেশি থাকে, তো এসে আমাকে বলছে, বাবা অমুক বাবু বলছিলেন ওনার যে লিভারের গোলমাল ছিল সেটা অনেক ভালো হয়ে গেছে, টেস্ট করেছেন, ডাক্তারবাবু খুব খুশি। বলছে দেখুন শুধু ওষুধে কিন্তু এটা হতো না, আপনি সঙ্গে ব্যায়াম করেছেন, এতে জিনিসটা ভালো হয়েছে। ভদ্রলোক খুব খুশি। তো এই যে খুশি হলেন, নিয়মিত অভ্যাসের দ্বারা তার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, তার সবকিছু বদলে যাচ্ছে, তিনি অনেক ভালো থাকছেন। যে লাইফস্টাইল শব্দটা বললাম, এটা নিয়ে আমাদের 4 দিনের আলোচনা থাকবে। আজকের আলোচনা আমরা অনেকটা এগিয়ে গেছি। এরপর যেটা বলছিলাম, কিছু প্রাণায়াম অভ্যাস হবে। আপনারা সবাই রেডি হয়ে যান, বেশ সহজ হবে, আরাম করে বসুন। প্রাণায়াম সম্বন্ধে আমি বলবো, কিন্তু আজকে অভ্যাসটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি, প্রাণায়াম নিয়ে আলোচনা কম হবে। তবু একটু বলে দিই প্রাণায়ামটা কি। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, সেই পাতঞ্জল যোগ দর্শন সেখানে 2য় অধ্যায়ের 49 নম্বর সূত্রে বলা হচ্ছে, তসমিন সতি শ্বাস প্রশ্বাস গতি বিচ্ছেদ প্রাণায়াম। মানে এই যে স্থির সুখম আসনম বললাম, তারপরে আরো কিছু আছে। আমি যখন একদম রিল্যাক্স ভাবে আছি, সেই সময় তুমি শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিকে ব্যাহত করে একটা বিশেষ নিয়মে শ্বাস নেওয়া ছাড়া, সেটাই হলো প্রাণায়াম। সেটাকে বলা হচ্ছে প্রাণায়াম। বেশ, তো প্রাণায়ামের 3টে ধাপ সাধারণভাবে: পূরক, কুম্ভক শ্বাস থেমে থাকা, এবং রেচক শ্বাস ছেড়ে দেওয়া। পূরক, কুম্ভক, রেচক। তো এই যে পূরক, কুম্ভক, রেচক 3 রকম, তাহলে দেখুন এটা থেকে তো সহজভাবে বলা যায়, বা আমার বই তো লেখা আছে শ্বাস গ্রহণ, শ্বাস থেমে থাকা, শ্বাস ত্যাগ। তাহলে এই পূরক, কুম্ভক এসব জটিল শব্দ ব্যবহারের কি প্রয়োজন ছিল? কিন্তু প্রয়োজন আছে। প্রয়োজনটা কিরকম? আসলে আমরা প্র্যাকটিস করি, তারপর বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, সবাই সোজা হয়ে বসুন। এটা কিন্তু আমি শুধু প্রাণায়াম প্র্যাকটিস না, আপনাদের একটা জিনিস বোঝাবার চেষ্টা করব, যেটা আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি। আসন নিয়ে তো কালকে হবে আমি বললাম। আর প্রাণায়াম আপনারা বেশ মন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, সবাই অংশ নেবেন। এবং আপনাদের আমি আরো বলছি, আপনার বাড়িতে যদি আরো কেউ থাকেন, আপনার পরিবারের কেউ, তাদেরকেও এসে এই সময় মোবাইলের সামনে বসতে বলুন। মানে ধরুন ক্লাসটা আর হয়তো মিনিট 15-20 চলবে, একটু বসতে বলুন এই সময়টা, তারা যেটা শুনবেন ভালো লাগবে। আমি বরং 2-3 মিনিট সময় দিচ্ছি আরো তাদের আসার জন্য। একটু ডেকে নিন, যেটা করবেন কোনো কঠিন কিছু না, পারবো না কেউ ভাববেন না। ছোট বড় ছেলে মেয়ে যেই হোক, মোটামুটি যে বোঝে 10-12 বছর, তাকেও ডাকতে পারেন। আপনার বাড়িতে বৃদ্ধ পিতামাতা থাকলে তাকেও বলুন এসে বসতে, ভালো লাগবে। আমি শ্বাস নিচ্ছি, পূরক, কুম্ভক, রেচক, শ্বাস ছেড়ে দিচ্ছি। প্রাণায়ামের 3টে ভাগ। তবে সাধারণভাবে যেটা আমরা করি, এই কুম্ভক পাঠটা করতে বারণ করি প্রথম দিকে। এবং যদি করতেই হয়, আপনি কোনো ভালো ট্রেনারের কাছে গিয়ে শিখে করুন। কারণ যে কোনো অভ্যাসের মধ্যে ভুল ত্রুটি বা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আমাকে একদিন জিজ্ঞাসা করছেন, ফোন করেছিলেন, আচ্ছা যোগাভ্যাসে তো কোনো সাইড এফেক্ট নেই, অ্যালোপ্যাথি ওষুধে যেমন সাইড এফেক্ট আছে, বলে যে করলে ক্ষতি হয় অনেক, ব্যথার ওষুধ খেলে নাকি আলসার হয়ে যায়, বা আরো অন্যান্য অনেক রোগ হয়, যোগও তো সেরকম নেই। আমি যে না, নেই। তাহলে আমি আসন করলে কোনো ক্ষতি হবে না, ভুল হলে? আমি ভুল হলে ক্ষতি হবে বলে আপনি বললেন এইমাত্র নেই। আমি যে সাধারণভাবে সাইড এফেক্ট নেই, কিন্তু আপনি যদি ভুল করেন, ভুল মানে আসনটা যেভাবে যা হওয়া দরকার সেইভাবে না করে আপনি যদি অন্যভাবে করেন, কিংবা আপনি যদি এ, যে আসনটা আপনার ক্ষতিকারক সেই আসনটা করেন, তাহলে তো আপনার ক্ষতি অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না, ক্ষতি হবে। কাজে আমাদের প্রাণায়ামের সম্বন্ধেও ঠিক তাই। আমি আবারও বলি, আপনার বাড়ির লোকজনদের একটু দেখে নিন, আসতে বলুন কাছে, ভালো লাগবে। প্রাণায়াম সম্বন্ধে ঠিক তাই, যদি ভুল করা হয় তাহলে ক্ষতি হবে। এবং এ সম্বন্ধে আমাদের প্রাচীন শাস্ত্রে খুব সুন্দরভাবে বলা আছে কি ধরনের কি ক্ষতি হয় বা কি হতে পারে। প্রাণায়াম প্র্যাকটিস শুরু করছি। আপনারা সবাই সোজা হয়ে বসুন, বেশ আরাম করে লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস ছেড়ে দিন। কয়েকবার শ্বাস নাড়াচাড়া করুন। এবং এই সময় খেয়াল রাখবেন সবাই যেন কোমরের বাঁধনটা খুব টাইট না থাকে। যে ড্রেসই পরে থাকুন, পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট বা শাড়ি,
ধুতি যাই পড়ুন একটু লুজ করে নিন, শ্বাস নেওয়া ছাড়া সুবিধা হবে। কারণ শ্বাস নিয়ে আমরা বুকে খাঁচা ঠিকই জানি বুকে শ্বাস ঢুকছে, কিন্তু শ্বাস পেটের দিকেও যায়, মানে উপরের চাপে পেটটাও ফুলে ওঠে, কাজে পেটটাকে একটু রিল্যাক্স রাখা দরকার। যে অভ্যস্ত হবে আমি একটু ঘড়ি দেখবো, ঘড়ি দেখে আপনাদের একটা প্র্যাকটিস করাবো। আর সবাইকে অনুরোধ করছি প্র্যাকটিসটা কিন্তু আমি যেভাবে বলবো করবেন। এটা আমি দুবার করাবো, প্রথমবার যদি না করেন দ্বিতীয়বার আপনার করতে ইচ্ছা হবে, কিন্তু এই টেস্টের রেজাল্ট আপনি পাবেন না। কাজে প্রথমবারও করবেন, দ্বিতীয়বারও করবেন, আর এর রেজাল্ট কি হবে সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। যারা এখানে পুরনো অনেক আছেন তারা হয়তো বিষয়টা জানেন, অনেকে নতুনও আছেন, তাদের জন্য বিশেষভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সোজা হয়ে বসুন, টান টান লম্বা। দেয়াল ঘড়ি আছে, দেয়াল ঘড়িতে দেখছি। হ্যাঁ, আমি যখন বলবো আপনাদের শ্বাস নিতে তখন নেবেন, এবং তার আগে আমি বলবো পুরো শ্বাস ছেড়ে দিন। ছেড়ে দিন বলে আমি নিন বলবো, 1 মিনিট সময় দেখবো। 1 মিনিটের মধ্যে আপনারা শ্বাস নেওয়া ছাড়া চলবে, এবং এই যে নেওয়া ছাড়া চলছে, চলতে চলতে একটা সময় যখন আমি স্টপ বলবো 1 মিনিটের মাথায়, সেই সময় আপনি কবার হলো, প্রথম থেকেই গুনবেন, শুরু থেকেই গুনবেন, কবার হলো মনে রাখবেন। মানে শ্বাস নেওয়া শুরু হলো, ছাড়লেন একবার, আবার নিলেন, ছাড়লেন দুবার, এইভাবে আপনি কাউন্ট করতে থাকবেন। এবং হতে পারে যখন আমি স্টপ বললাম আপনার 10 বার হয়েছে, 12 বার হয়েছে, কি 6 বার হয়েছে, 6.5 বার হয়েছে, যেটাই হোক আপনি মনে রাখবেন। আমি জিজ্ঞাসা করবো তখন বলবেন, বলার জন্য ব্যস্ত হবেন না কেউ। আর অতি অবশ্যই মেরুদণ্ড সোজা রাখবেন, বেশ সুন্দর হবে। সবাই আরাম করে বসে যান, রিল্যাক্স, কাঁধ আলগা, বেশ ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন, পুরো শ্বাস ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পর শ্বাস নিতে শুরু করুন। আপনার কাউন্টিং শুরু হয়ে গেল, শ্বাস নিচ্ছেন, নেওয়ার পর যখন ছেড়ে দেবেন হলো 1 বার, আবার যখন শ্বাস নেবেন ছাড়বেন হলো 2 বার। এইভাবে কাউন্ট করে করে আপনি অভ্যাস করতে থাকুন, নিজের মতো করবেন, কোনো কিছু চিন্তার দরকার নেই। আপনার কাজ শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, করে যান। এবং যেটা আজকে আমি মনে হয় বলিনি, যোগ হচ্ছে ফিলিং ওরিয়েন্টেড, মানে আপনি ফিল করুন আপনার কেমন লাগছে, এই যে শ্বাস নিচ্ছেন ছাড়ছেন, কি অনুভূতি হচ্ছে, এগুলো ফিল করে করে আপনি বেশ সুন্দরভাবে করে যান। শ্বাস নিচ্ছেন ছাড়ছেন গুনবেন, গুনতে ভুল করবেন না, আর মাঝে কেউ কথা বলে ফেলবেন না কিছু, তাহলে কাউন্টিংটাও ভুলে যাবেন বা এখানে ক্লাসটাও ডিস্টার্ব হয়ে যাবে। আপনি কাউন্ট করতে করতে শ্বাস নেওয়া ছাড়া চলছে, আপনি বেশ সুন্দরভাবে মনে রাখুন। যখন 1 মিনিট হবে তারপরে আমি স্টপ বলবো, তখন আপনারা থামবেন। আর এই যে শ্বাস নিচ্ছেন ছাড়ছেন, বেশ আরাম লাগছে এরকম একটা ফিলিং কিন্তু অবশ্যই রাখবেন। বেশ, হ্যাঁ, আপনারা এবার স্টপ, থেমে যান। 1 মিনিট হলো। 1 মিনিটে আপনাদের কার কভার হয়েছে সাউন্ড অন করে বলতে পারেন বা মেসেজ করেও বলতে পারেন, একটু আমাকে জানান কার কভার হলো। 4 বার। হ্যাঁ বলুন। 4 বার স্যার। 4 বার হলো স্যার। হ্যাঁ বেশ, বলে যান, আর অন্যরাও বলুন। স্যার 8 বার। 6 বার, 11 বার, 7 বার, হ্যাঁ 10 বার 11 স্যার। বার, 7 বার স্যার। 5 বার, 7 বার, নমস্কার স্যার, 11 বার। 11 বার, হ্যাঁ 18 বার, 13 বার স্যার। স্যার 4 বার। হ্যাঁ 11 বার, 13 বার, 8 বার। হ্যাঁ আমরা মানে 6-এর উপরও বেশ অনেক হয়ে গেছে? পাচ্ছি, আবার 8 নিচের বার। দিকেও আছে। 8 বার, বেশ খুব ভালো। আর কেউ বলবেন? আর আমি পুষ্পেন্দু বলছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার 3 বার হয়েছে। 3 বার, বেশ খুব ভালো। স্যার 8 স্যার বার। নেওয়া এবং ছাড়া দুটো মিলে একবার কাউন্ট হবে তাই তো? দুটো মিলে নেওয়া আসবে, এবং ঠিক। ছাড়া মিলে একটা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর ঠিক। বলরাম আর বাবু আমাদের বললেন 9 বার। স্যার আমার 2 বার হয়েছে। স্যার 2 বার আমার। হ্যাঁ 2 বার, বাহ 8 বার বেশ হয়েছে ঠিক আছে। স্যার, 8 বার, 8। হ্যাঁ, হ্যাঁ, বেশ খুব ভালো, আপনারা খুব 8 উৎসাহ বার। করেছেন, এটা সবাই কাউন্ট করেছেন। এইবার দেখুন আমরা একটা পর্যালোচনা করব, সেটা কিরকম। আমরা দেখলাম 11 বার বেশ কয়জনের আছে, 8 বার আছে, 13 বারও মনে হয় কেউ একজন বললেন, 7, 8, 9, 10, 11 বেশ অনেকের আছে। আবার এদিকে 3, 4 অনেকের আছে, একজন 2 বার বললেন। তাহলে আমরা কোনটাকে স্ট্যান্ডার্ড ধরবো? ধরুন যদি আমরা ভালো মন্দ বিচার করতে চাই,
একটা হচ্ছে যেটা আমরা আজকে আমাদের বেটার শব্দটা অনেকবার আলোচনা করেছি, কোনটাকে গুড বলবো, কোনটাকে বেটার বলবো, কোনটাকে বেস্ট বলবো, কিংবা কোনটাকে নট গুড বলবো, কারণ আজকাল ব্যাড শব্দটা ব্যবহার হয় না। নট গুড, নট ভেরি গুড, কোনটাকে বলবো? তাহলে আমরা দেখে নিই কবার হওয়া উচিত। কারো সাউন্ড অন আছে, একটু দেখে অফ করে দেবেন সাউন্ডটা। সুবোধ বাবু, আপনার সাউন্ড অন আছে। ব্যাপার হচ্ছে আমরা যে শ্বাস নেওয়াছাড়া করছি, এটা সাধারণভাবে আমরা মিনিটে, মানে 60 সেকেন্ডে, 1 মিনিটে 18 থেকে 20 বার শ্বাস নেওয়াছাড়া করি। আমি হিসেবে সুবিধার জন্য যদি 20 বার ধরে নিই, যে আমি 1 মিনিটে 20 বার শ্বাস নেওয়াছাড়া হচ্ছে, তার মানে পার ব্রিদিং লাগছে 3 মিনিট, সরি 3 সেকেন্ড। 1 মিনিটে 20 বার, 60 সেকেন্ডে 20 বার, মানে একবার ব্রিদিং এ নেওয়া ছাড়া সময় লাগছে 3 সেকেন্ড। এই যে আপনারা করলেন 3 সেকেন্ড যদি ধরি, তাহলে মিনিটে 20 বার। কিন্তু প্রাণায়াম যখন করব, তখন এটা কত হওয়া উচিত? 20 বার তো একজনেরও হয়নি, কারো হয়নি। 20 বার হচ্ছে আমাদের নর্মাল ব্রিদিং। প্রাণায়াম যখন করছি, দেখুন একটা শব্দ একটু আগে আমি বললাম, পূরক। পূরক মানে পরিপূর্ণ শ্বাস গ্রহণ। যখন আমরা প্রাণায়ামে চলে গেলাম, ফুসফুসকে পরিপূর্ণ ভাবে ভরছি, এবং এই সময় যখন আমি পরিপূর্ণভাবে শ্বাস নিচ্ছি, শ্বাস নেওয়ার সময় আমার ফুসফুসটা কিন্তু বায়ুতে পরিপূর্ণ হচ্ছে, বায়ুতে পরিপূর্ণ হয়ে গেল। এই যে বায়ুতে পরিপূর্ণ হলো, আবার যখন ছাড়ছি একদম মানে খালি হয়ে যাচ্ছে ফুসফুস। 20 বার যখনই আমি বেশি শ্বাস নেব, আমরা নর্মালি আমাদের ফুসফুস যতটা শ্বাস নিতে পারে, যখন আমি প্রাণায়ামে গেলাম, মানে ডিপ ব্রিদিং এ চলে গেলাম, তখন কিন্তু শ্বাস নেওয়ার ক্ষমতাটা 3 গুণ হয়ে যায়। 3 মানে এমনিতে যদি আমি 10 ইউনিট নিচ্ছি, 30 ইউনিট নিতে পারি। তাহলে 3 গুণ যখন হয়ে গেল, তাহলে দেখুন আমি আরো বেশি শ্বাস নিচ্ছি, আমার ফুসফুস বেশি ফুলছে, সময় বেশি লাগবে। 3 সেকেন্ডের জায়গায় ওটা কিন্তু পার ব্রিদিং, সেটা ধরুন আরো 3 গুণ, মানে 10 সেকেন্ড লাগতে পারে। আমার শ্বাস নেওয়া ছাড়া মিলিয়ে 10 সেকেন্ড যখন আমি প্রাণায়াম করছি। তাহলে এই যে 10 সেকেন্ড লাগছে, তাহলে 1 মিনিটে কভার হবে। 60কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 6। তার মানে প্রাণায়াম করার সময় আমাদের ব্রিদিংটা হয়ে যাবে 6 বার নর্মালি। এবার তাহলে কারো 2 বার, 3 বার, 4 বার কি করে হলো, আর 10, 11, 12, 13 বারই বা কি করে হলো? যাদের বেশি বার হচ্ছে, কেন হচ্ছে? প্রথম হচ্ছে তারা পরিপূর্ণ ভর্তি করছেন না, মানে এই যে পুরো ভরে গেল, এই পুরো ভরছেন না। তারা কি করছেন? অল্প অল্প নিচ্ছেন, ছাড়ছেন। একটা হতে পারে। আর আরেকটা হতে পারে পুরো ভরছেন, কিন্তু খুব তাড়াহুড়ো করে করছেন। কিরকম? এবার আপনারা কে কোনটা করছেন নিজেরাই বুঝতে পারবেন, নিজেদের পর্যালোচনা করবেন, তাহলে বোঝা যাবে। আমরা এটা দ্বিতীয়বার একবার প্র্যাকটিস করব। দ্বিতীয়বার প্র্যাকটিসে আপনারা তার আগে অনেক কিছু বুঝে গেলেন। তাহলে কি হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে যখন শ্বাস নিচ্ছেন, ধীরে ধীরে আরাম করে পুরো শ্বাস নেবেন। কোনো তাড়া নেই, ব্যস্ততা নেই, এবং ফুসফুস বায়ুপূর্ণ হয়ে গেল। আহ কি আরাম ফিল করবেন মনে মনে, কি আরাম। এবং তারপর ধীরে ধীরে আপনি শ্বাস ছাড়তে থাকবেন। যখন শ্বাস ছেড়ে দিচ্ছেন, শরীর একদম রিল্যাক্স করে দিন, তখনও বলুন কি আরাম। এইভাবে আপনি করতে থাকবেন। বেশ, আপনারা রেডি হয়ে যান সবাই, বেশ আরাম করে বসুন। মনে রাখবেন, শ্বাস নেওয়া ছাড়া কোনো শব্দ হবে না, একদম নিঃশব্দ হবে। এবং বেশ ধীরে ধীরে আরাম করে শ্বাস নেবেন, ছাড়বেন আরাম করে। সেই 1 মিনিট দেখবো। আপনি শুধু কাউন্ট করবেন, কম হচ্ছে কি বেশি হচ্ছে, এগুলো নিয়ে আপনার ভাবার কোনো দরকার নাই। সবাই রেডি? সোজা বসুন, বেশ টান টান পুরো শ্বাস ছেড়ে দিন, ধীরে ধীরে দিয়ে এবার শ্বাস নেওয়া শুরু করুন। বেশ আরাম করে পুরো শ্বাস নিন, লম্বা শ্বাস নিয়ে নিন, আর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এবং ছাড়ছেন যখন, বেশ আরাম করে ছাড়বেন, নেবেন নিজের মতো গতিতে। কোনো মানে আমি যেটা বলছি আমাকে মেনে নিতে হবে, ছাড়তে হবে, এরকম নয়। আপনি আপনার মতো বেশ আরাম করে ধীরে ধীরে পুরো শ্বাস নিন এবং পুরো শ্বাস ছাড়ুন।
খুব আরামদায়ক ভাবে খুব ফিল করুন যে আমার খুব ভালো লাগছে, খুব আরাম লাগছে। যেটা আমি শুরুতেই বলছি, আমি আরো বেটার থাকতে চাই, ভালো থাকতে চাই। সেই ভালো থাকার একটা মাধ্যম হচ্ছে আসন প্রাণায়াম। সেই প্রাণায়াম আমি করছি বেশ আরাম করে, খুব ভালো লাগছে। কাউন্ট করতে ভুলবেন না, কিন্তু কাউন্ট অবশ্যই করবেন সবাই। বেশ ধীরে ধীরে শ্বাস নিন, ছাড়ুন, এইভাবে চলছে আরামদায়ক ভাবে। স্টপ, থেমে যান। কার খবর হলো বলবেন, কিন্তু ব্যস্ত হবেন না। বলার একটা নিয়ম আছে, আমি বলে দিই নিয়মটা। নিয়মটা হচ্ছে আপনি এইভাবে বলবেন, শুধু সংখ্যা দুটো বলবেন। আমার এবার 6 বার হয়েছে, এইভাবে এত কথা না। শুধু আগের বার কবার, এবার কবার। আগের বার 11, এবার 6, 11, 6, 5, 3, এইভাবে শুধু সংখ্যা দুটো বলবেন। হ্যাঁ, শুরু করুন বলা। 13-4 স্যার। 8-4 13, 4, 8, 8, 4। বেশ। স্যার 6-3, স্যার 6-3, 11, 6, 8, 4, 10, 6, 8-4 স্যার, 11-5 13, 5, তুমি 13 থেকে 5, 13-4 স্যার। 8 থেকে 4 13-4 4, 11, 4, 8 থেকে 4 স্যার 2 থেকে 1.5 9 5, থেকে 8, 8, 9 থেকে 8, 11, 6। বেশ। দেখুন, একটা মজার জিনিস লক্ষ্য করুন, কারো কিন্তু বাড়েনি। 3 থেকে 2 হ্যাঁ, স্যার 11 থেকে 6 11 থেকে 6, স্যার, বেশ 5 ভালো। 8, 4, 4 থেকে 2.5 4 4 থেকে থেকে 2.5 5 বেশ, খুব ভালো। স্যার নিঃশ্বাসটা কি হোল্ড করতে হবে কিছুক্ষণ? 11 থেকে 3। এই যে জিনিসটা হলো, আপনারা বিভিন্ন জন বিভিন্ন রকমের করলেন। একটা জিনিস দেখুন, সবারই কিন্তু আগের বারের চেয়ে এবারে কমেছে। তাহলে সবারই কমলো কেন? একজনেরও তো বাড়েনি আগের বারের চেয়ে। তাহলে এই যে কমে গেল, এর পিছনে মেন কারণ যেটা, সেটা হচ্ছে আপনাদের চেতনা, অ্যাওয়ারনেস, সচেতনতা। আপনারা ধীরে ধীরে আরাম করে পুরো শ্বাস নিলেন, শ্বাস ছেড়ে দিলেন, শ্বাস নিলেন, ছেড়ে দিলেন। আমি কিন্তু কোথাও থেমে থাকার কথা বলিনি, খেয়াল করবেন। আমি শুধু শ্বাস নেবেন আর ছেড়ে দেবেন, এটাই বলেছি। তাহলে এখন এতটা কমে গেল কি করে? না, আপনি সচেতন ভাবে শ্বাস নিয়েছেন। মানে আপনি আগের বারও সচেতন ছিলেন, কিন্তু এই ব্যাপারটা, এই যে প্রাণায়ামে যেটা বলা হচ্ছে পূরক। পূরক মানে কি? ইয়া পুরাতি সা পুরকাহা, মানে যে কাজের দ্বারা আমার ফুসফুস বায়ুপূর্ণ হয়, সেটাকে বলা হচ্ছে পূরক। তাহলে এবার আপনারা সত্যি পূরক করেছেন। তাহলে যাদের এবার কম হলো, তারা কি করেছেন? এবার পুরো ফুসফুসটা ভরেছেন। মানে এই যখন পুরো ভরে গেল, তখন কি হলো দেখুন, একটা অদ্ভুত জিনিস ভেতরে চেঞ্জ হলো, যেটা আমি বারবার বলছি যে আমাদের মনকে শান্ত করে। যে কোনো মানুষ যারা রাগারাগি করেন, আমি আপনাদের বলছি, লক্ষ্য করে দেখবেন, সেই মানুষটা অতি অবশ্যই অসুস্থ। ভেতরের অস্থিরতা, অসুস্থতা তাকে দিয়ে রাগারাগি করাচ্ছে। এই না যে গরিব মানুষ রাগারাগি করে, এই না যে যার ব্যবসায় লস হচ্ছে সে রাগারাগি করে। হ্যাঁ, মানে রাগারাগি কিন্তু কোনো নিয়ম নেই, যে কেউ করতে পারে। সে অবশ্যই অসুস্থ। তাহলে যখন আপনি পুরো শ্বাস নিচ্ছেন না, গোটা শরীরের ভেতরে একটা সুন্দর তরঙ্গ খেলে যাচ্ছে, আহ কি আরাম। এবং এই যে ফুসফুস, ফুসফুসটা একটা বেলুনের মতো। আপনারা দেখবেন, বেলুন যদি আপনারা ফোলান, তো বেলুন ফোলানোর সময় ম্যাক্সিমাম যতটা ফোলালেন, ফুলিয়ে যদি আপনি আবার আস্তে আস্তে ছেড়ে দেন, বেরিয়ে গেল। আমাদের এটাও সেরকম, পুরো ফোলাচ্ছেন, বেরিয়ে যাচ্ছে। এবার বেলুনটাকে আপনি রেখে দিন বেশ কিছুদিন, চুপচাপ ব্যবহার করলেন না, 6 মাস পরে ফোলাতে যান, ফুলবে না। বেলুন কিন্তু চুপসে গেছে, চিপকে গেছে, চিটে গেছে, ফুলছে না। আমাদের ফুসফুসে কিন্তু এরকম চিপকে যায়, ছোট ছোট বেলুনের মতো। ঠিক যেভাবে বেলুনের উদাহরণ দিলাম সেইভাবে হয় না, কিন্তু কাজটা অনেকটা সেরকমই হয়। ওগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অকেজো হয়ে যায়, অকর্মণ্য হয়ে যায়, যখন আমরা পুরো ফোলাচ্ছি না। কাজে এটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রতিদিনের দায়িত্ব, যেটাকে পরিপূর্ণ শ্বাস নেওয়া এবং পরিপূর্ণ ছাড়া। এই কাজটা করার জন্য খুব সহজ কিছু উপায় হচ্ছে, যেমন এই যে এই ব্যায়ামটা, খালি হাতে ব্যায়াম। এর কালকেও আপনারা দেখবেন ব্যায়াম, খালি হাতে ব্যায়াম। এই, হ্যাঁ, এইগুলো আপনারা চেষ্টা করবেন সাথে সাথে করার, ভালো লাগবে। এবং আরেকটা খুব সহজ জিনিস, এটা আপনারা বাড়িতে বয়স্করাও করতে পারেন। এইভাবে হাত দুটো রেখে আস্তে আস্তে হাত দুটো পিছন দিকে যাবে, কোনি দুটো পিছন দিকে যাবে, আপনিও পিছন দিকে যাবেন, মাথাটা পিছন দিকে যাবে। এই
আবার সামনে ফিরে এলেন। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে, স্যার শ্বাসটা কখন নেব, কখন ছাড়বো? আপনারা বসে বসে এখনই করুন, আমি আপনাদের জিজ্ঞাসা করবো কখন নিলেন ছাড়লেন বলবেন। এইভাবে ধীরে ধীরে পিছনে যান, আবার আস্তে আস্তে সামনে আসুন, করে ফেলুন, বসে বসে করুন কয়েকবার। পিছনে যখন হাতটা যাচ্ছে কনুইটা স্বাভাবিক একটু নেমে যাবে, কিন্তু বেশি নামাবেন না, একটু এমনি নেমে যায়। আবার আস্তে আস্তে ফিরে আসুন বেশ সুন্দরভাবে, কয়েকবার করুন। আচ্ছা, এবার আমি জিজ্ঞাসা করছি, যখন পিছনে যাচ্ছিলেন তখন শ্বাস নিচ্ছিলেন কে কে? খালি আমি এই কথাটা বলবেন। পিছনে যাওয়ার সময় শ্বাস নিচ্ছিলেন? আমি নিচ্ছিলাম স্যার। হ্যাঁ, আমি। উল্টোটা কেউ করেছেন? যাওয়ার সময় ছাড়ছিলেন? স্যার আমি টিঙ্কু হালদার। আপনি পিছনে যাওয়ার সময় শ্বাস ছাড়ছিলেন? নিচ্ছিলাম স্যার। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, উল্টোটা কেউ করছিলেন কিনা, মানে এই পিছনে যাওয়ার সময় শ্বাস ছাড়ছেন এরকম কেউ আছেন? কেউ নেই। না স্যার, তাহলে পিছনে যাওয়ার সময় নিচ্ছিলাম। হ্যাঁ, সবাই নেবে। মানে আমাদের যোগাসন বা ব্যায়ামের ক্ষেত্রে দেখবেন বহু মানুষ বলেন স্যার শ্বাসের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা ভালো করে শেখাবেন। তো আমি ভালো করে শেখাতে গিয়ে যেটা করি সেটা হচ্ছে শ্বাসের ব্যাপারটা কমপ্লিট শেখাই না। কেন শেখাই না? না শিখলে আমরা ঠিক ঠিক করব, যদি শিখে নি ভুল করব। এ বিষয়ে খুব মজার কাহিনী আছে, কালকে সুযোগ হলে বলবো আপনাদের, যে শিখলে ভুল হবে এটা আবার কিরম কথা। তো কাজেই আমি কেন শ্বাস নিচ্ছেন সবাই, কারণ বুকের খাঁচা প্রসারিত হচ্ছে। যখন এইভাবে টান টান হচ্ছে তখন আমার এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, বাইরের হাওয়া ভিতরে ঢুকবে, আর যখন আমি এই করছি এটা ছোট হয়ে যাচ্ছে, হাওয়া বেরিয়ে যাবে। এটা ন্যাচারালি হবে। বেশ, এটাও করবেন, ভালো থাকবেন। বাড়িতে বয়স্কদেরও করাবেন, করতে বলবেন। সব মিলে আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি আমাদের ক্লাসের সময় পেরিয়ে গেছে, যদি আপনাদের কারো কিছু বলার থেকে বলুন। এবং আরো বলে দিই সবশেষে, নর্মাল স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিটে 6 বার। এবার যাদের 5, 4, 3 হচ্ছে এটা কিন্তু খুব ভালো, কিন্তু জোর করে ইচ্ছা করে চেষ্টা করে কমাবার চেষ্টা করবেন না। এটি কিন্তু প্র্যাকটিস করতে করতে আপনি কমে যাবে। যখনই আপনার ফুসফুসের ক্ষমতা বাড়বে, বায়ু ধারণ ক্ষমতা বাড়বে, আস্তে আস্তে এটা চেঞ্জ হতে থাকবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এখন ধৈর্য ধরে শুনলেন। আগামীকাল আবার চলে আসবেন। তবে আমি এখানে মেসেজ আমার কাছে আসছিল, অনেকেই বললেন আমরা লিঙ্ক পাইনি, জয়েন করতে পারিনি, এটা দেখছিলাম। দেখে একটু খারাপ লাগছিল, অনেকেই জয়েন করতে পারেননি, বিশেষ করে আমার অনেক ছাত্রছাত্রী তারাও জয়েন করতে পারেননি, ব্যাড লাগ। যাই হোক, যদি কারো কিছু বলার থাকে বলুন, আমি নাহলে প্রার্থনা দিয়ে শেষ করি ক্লাস। হ্যাঁ, নমস্কার জয়ন্ত বাবু। হ্যাঁ, আমি বলছি যে এই যোগাটা করার কি নির্দিষ্ট কোনো টাইম রয়েছে? আমি আপনাদের গ্রুপে আমার খুব পাতলা একটা বই আছে, সকলের জন্য যোগ ব্যায়াম নামে, 12 পাতার ছোট্ট বই। ওই বইটাও আমি পোস্ট করে দেবো। হ্যাঁ, পিডিএফ ফর্মে আছে, আপনারা ওটা একটু দেখবেন। প্রথম দিকেই দেখবেন কিছু খালি হাতে ব্যায়াম আছে, ওটা একটু পড়ে নেবেন, ভালো লাগবে। তারপরে পাতাতেই আসন বসে নিয়মাবলী আছে, তারপরের পাতাতেই করা উচিত নয় নিষেধ সতর্কতা লেখা আছে। তবু আপনি জানতে চাইলেন বলে দিই, পড়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে ভোরবেলা, না পারলে সকালে, নাহলে আপনি 9টা 10টাতেও করতে পারেন, কিন্তু ভরা পেটে করবেন না, একদম খিদে পেটে করবেন না। সন্ধ্যের দিকেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা সময় নিয়মিত করলে ভালো হয়, নাহলে আপনি চেঞ্জ করে করতে পারেন। হ্যাঁ, আপনাদের আরো একটা কথা বলি, এই যে প্রশ্নোত্তর যে প্রশ্ন করলেন, এই গত 2 দিন আগেই আমার এখানে একটা ইউটিউব চ্যানেল একটা সাক্ষাৎকার নিয়েছিলেন এক ভদ্রলোক, সেখানে যোগের উপরে অনেক প্রশ্ন ছিল, উনি বলেছিলেন মিনিট 20 নেবেন সাক্ষাৎকারটা। বেশ, কিন্তু যখন শেষ হলো জিজ্ঞাসা করলাম কতক্ষণ হলো, বললেন 33 মিনিট। তো যাক, সেটাও যদি সুযোগ হয় আমি এই গ্রুপে দিয়ে দেবো, আপনারা শুনবেন, ভালো লাগবে, অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। বলুন, আর কিছু প্রশ্ন? স্যার এটা কি খালি পেটে করা যাবে না? কি বললেন ওটা বুঝতে পারলাম না। মানে আসন প্রাণায়াম আপনি যখনই করুন খালি পেটে করবেন, কিন্তু খিদে পেটে নয়। খালি পেট আর খিদে পেট দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, একটা হলো যখন আপনি খেয়েছেন, খাওয়ার ভরপেট খাবার 3-4 ঘন্টা পরে, মানে ওই সময় আপনার দেহে খাদ্যে কোনো চাহিদা তৈরি হয়নি, কিন্তু তার 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে আপনার খাদ্যের চাহিদা তৈরি হলো, আপনার খিদে পেলো। খিদে পাওয়ার সময় ব্যায়াম করবেন না, তার আগে করবেন। আর যদি ব্যায়াম করতে গিয়ে সকালে কেউ করছেন, খিদে পেয়ে গেছে, একটু বিস্কুট, 2টো মুড়ি বা একটু পাউরুটি কিছু খেয়ে নিলেন, নিয়ে 10 মিনিট পরে করলেন। এবং খেয়াল রাখতে হবে যেন পেটে খাবার থাকার জন্য ব্যায়াম করতে কোনো কষ্ট না হয়।
এটা খেয়াল রাখতে হবে। যদি অসুস্থ হয় তাহলে বুঝতে হবে আরো কিছুক্ষণ পরে ব্যায়াম করতে হবে। স্যার প্রাণায়াম খাওয়ার কতক্ষণ পরে করা যেতে পারে? প্রাণায়াম তো পেট একদম খালি হওয়ার পরেই, তার আগে নয়। মানে পেট যখন আপনার খাবার নেই, মানে প্রাণায়াম করতে গিয়ে যদি পেটে খাবার থাকে তাহলে কি হবে, আমাদের খাওয়ার পরে একটা বদহজম হয়ে যাবে, বদহজম হবে এবং আপনার শরীরে একটা অস্বস্তি হবে, কষ্ট হবে। এই যে খালি পেটেই প্রাণায়াম করতে হবে। এগুলো এমনই জিনিস না, কেউ যদি নিয়মিত অভ্যাস করেন, অভ্যাস করতে করতে নিজেই বুঝতে পারবেন যে কখন আমার করা উচিত কখন উচিত নয়, এগুলো বোঝা যাবে। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল, স্যার আরেকটা কোশ্চেন ছিল, যারা ফিজিক্যাল এক্সারসাইজ গুলো করেন, মানে জিম টিম গুলো যারা করেন, হ্যাঁ, তারা কি ওর সাথে সাথে কি প্রাণায়ামটা করতে পারে? মানে জিমের আগে বা পরে এরকম কোনো নির্দিষ্ট কিছু আছে? প্রাণায়াম যে কেউ করতে পারেন, সবার পক্ষে ভালো। মানে জিম যদি কেউ করেন, জিম করার পরে করবেন তাহলে অনেক ভালো লাগবে, শরীরটা বেশ তাড়াতাড়ি রিল্যাক্সড হয়ে যাবে। এবং আমি এখানে একটা কথা বলি, যদিও আমাদের সময় পেরিয়ে গেছে, তো আপনারা আছেন, আমারও ভালো লাগছে বলতে। এক ভদ্রলোক খুব বড় ব্যবসায়ী, মানে কলকাতার ব্যবসায়ী, বর্ধমানে উনি ব্যবসা সূত্রে থাকতেন প্রায়। এটা অনেক আগের কথা বলছি, বছর 15 আগে। তো আমি ওনার বাড়িতে যেতাম, মাঝে মধ্যে যেতাম, গিয়ে দেখাতাম, দেখিয়ে দিতাম, বুঝিয়ে দিতাম। উনি খুব আগ্রহ নিয়ে করতেন এবং খুব আগ্রহ, খুব বড় ব্যবসায়ী, ওনার আন্ডারে কয়েকশো লোক কাজ করে, কিন্তু উনি মোবাইল সে সময় ধরতেন না, মানে ফোন এলেও ধরতেন না। যাই হোক, তো উনি একদিন আমাকে বলছেন যে জানেন, আমি বালিগঞ্জে, উনি বালিগঞ্জে একটা খুব নাম করা জিমে ব্যায়াম করেন, আমাকে বলেছিলেন, ওখানে আমি করি। বর্ধমানে যখন থাকেন তখন আমার কাছে যোগাসন করতেন। তা আমাকে জিমে ট্রেনার, ওনার পার্সোনাল ট্রেনার আছে প্রত্যেকেরই, আমাকে হঠাৎ করে বলছে জানেন কালকেই, যে এই শুনুন, আপনি কি করছেন বলুন তো, অন্য কিছু করছেন নিশ্চয়ই। এই কেন, কি হলো বলুন তো, কিছু খাচ্ছেন বিশেষ কিছু? অনেকে আজকাল এটা ওটা খায়, পাউডার নানা রকম। বলছে না তো। তাহলে আপনার এই হার্ট রেট এত মানে তাড়াতাড়ি নর্মাল কি করে হচ্ছে, তাড়াতাড়ি নর্মাল কি করে হচ্ছে? আমি মানে মানে যেমন কার্ডিও এক্সারসাইজ, নানা রকম খুব শ্রমসাধ্য ব্যায়াম যেগুলো, সেগুলো করলে আমাদের হার্টবিট অনেক হাই হয়ে যায়। এবং হাই হওয়ার পর ওখানে ওদের ওখানে নানা রকম মেশিন আছে, সেখানে দেখা যায় যে কতটা হার্টবিট কমছে, বাড়ছে, কেমন হচ্ছে। এবং হার্টবিট নর্মালে আসতে একটা সময় লাগে, তারও আগে ওনারটা নর্মাল হয়ে যাচ্ছে, মানে এটা হার্টের পক্ষে খুব ভালো লক্ষণ। তো উনি বললেন যে হ্যাঁ আমি যোগাসন করি। আচ্ছা, তো যোগাসন করেন, কিভাবে কি করেন একটু বলুন তো। বললেন যে যিনি করান আমাকে খুব রিল্যাক্স ভাবে করান, কোন রকম জোর চাপ দিতে বারণ করেন। বলে উনি বললেন যে আচ্ছা, এর জেরে আপনি অনেক রিল্যাক্সড হয়ে গেছেন, যার জন্য মানে আপনি আপনার নেচারটাই হয়ে গেছে রিল্যাক্সড, যার জন্য যখন আপনি টেন্সড হচ্ছেন, মানে ব্যায়াম করে একটা শ্রম হচ্ছে, আপনি খুব দ্রুত নেচারে ফিরে চলে আসছেন, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছেন বা নর্মালে চলে আসছেন। তো বলে এটা ভালো না খারাপ না, এটা খুব ভালো। তো বলার পর ভদ্রলোক বলছেন জানেন জয়ন্তদা, না কাল না বোধহয়, তার যেদিন এসছেন তার কয়েকদিন আগেই বলেছিলেন। উনি বলার পরে আমি খেয়াল করছি, আপনারা এটা খেয়াল করবেন, যদি আপনারা কেউ জিমে করেন বা আপনাদের চেনাশোনা করে, তারা কিন্তু এটা করে। ভদ্রলোক তার অভিজ্ঞতা থেকে বলছেন যে সবাই জিমে ঢুকেই না, ধরুন আমাদের তো বহু মেশিন আছে, সবারই মাথায় একটা চক্কর খেতে থাকে, সবগুলো মেশিন আমাকে কভার করতে হবে। তারা ঢুকেই টেন্সড হয়ে যায়, প্রথম যেটা হয় তারা টেন্সড হয় যে আমাকে এগুলো করতে হবে, আস্তে আস্তে দেরি হয়ে গেল, টাইম তাড়াতাড়ি ফিরতে হবে, দেরি করা যাবে না। তারা কিন্তু খুব টেন্সড ভাবে ব্যায়ামগুলো করে, মানে ওই যে টেন্সড ভাবে ব্যায়াম করছে, তারা ভাবছেন আমি জিম করছি, ভালো করছি, মাসেলও হয়তো ডেভেলপমেন্ট হচ্ছে, গায়ে জোরও হয়তো বাড়ছে, কিন্তু সব মিলিয়ে নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, খুব চাপ পড়ছে, টেন্সড হয়ে থাকছে। তারা চট করে রেগে যাবেন, মাথা গরম হয়ে যাবে, কোনো কিছু সহ্য করতে পারবেন না, কেউ কিছু বললে খুব বেশি এফেক্টেড হয়ে যাবেন। মানে যেটা বলা যায় যে আমাদের যে কোনো কিছু কেউ যদি বলে, কোনো ইভেন্ট ঘটলো, তো সেখানে আমি রেসপন্স করব না রিয়াকশন দেখাবো, এটা আমাকে ঠিক করতে হবে। মানে রেসপন্স মানে হচ্ছে সুচিন্তিত মতামত, যার এফেক্ট হবে পজিটিভ। আর রিয়াকশন হচ্ছে তাৎক্ষণিক মতামত, যার এফেক্টটা বেশিরভাগ ক্ষেত্রেই হবে নেগেটিভ। রিয়াকশন আর হচ্ছে রেসপন্স। তো এগুলো কিন্তু তখন উনি বলছেন যে আমি দেখলাম যে ওরা কিভাবে করে ব্যায়ামগুলো, যন্ত্রণা কি বলবো, আমার দেহে খুব কষ্ট হচ্ছিল, যে এরা রিল্যাক্সেশনের ব্যাপারটা কেউ জানেই না। তো আপনাদের বলছি কালকেও রিল্যাক্সেশনের ব্যাপারে আমি বলবো। আজ আপনারা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন, নানা কথায়, নানা ঘটনা, নানা গল্প, উদাহরণ
কালকে আবার বলবো। হ্যাঁ, দুজন হাত তুলে আছেন, কিছু বলা থাকলে বলুন। মনে হচ্ছে কিছু বলার নেই কারো আর। প্রাণায়ামটা কতক্ষণ ধরে করা যাবে, মানে সময় এটা প্রাণায়ামের? প্রাণায়াম মানে আপনি ধরুন, প্রাণায়াম তো বহু রকম আছে, সব মিলিয়ে মিনিট 15-20 করতে পারেন, বা যদি মনে হয় সময় নেই আপনি 10 মিনিট করলেন, কোনো ক্ষতি নেই। আজকে আমি প্রাণায়ামের কিছু বেসিক জিনিস বললাম, প্রাণায়াম অভ্যাস হয়নি। প্রাণায়াম অভ্যাস কাল বা সামনের সপ্তাহে হবে, আমি বুঝিয়ে দেবো জিনিসগুলো। আরেকজন কেউ হাত তুললেন মনে হলো, বলতে চাইছিলেন। হ্যাঁ, শুভেন্দু বাবু কিছু বলবেন? বেশ, স্যার শ্বাসটা যখন নিচ্ছি বা ছাড়ছি দুটোই তো নাক দিয়ে হবে তাই না? অতি অবশ্যই নাক দিয়ে। যদি মুখের কথা আলাদাভাবে বলা না থাকে, আপনি নাকেই নেবেন, নাকেই ছাড়বেন। মানে নাকটাই আমাদের শ্বাস নেওয়া ছাড়ার জন্য বরাদ্দ আছে, মুখ হচ্ছে খাওয়ার জন্য। কিন্তু মানে আমাদের সৃষ্টিকর্তা খুব আমাদের প্রতি উদার, তিনি নাক বন্ধ থাকলেও মুখ দিয়ে শ্বাস নেওয়ার একটা বিকল্প পদ্ধতি রেখে দিয়েছেন, যেটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে নাই শরীরের ক্ষেত্রে। ধরুন চোখের কাজ দেখা, চোখের কোনো দেখার অসুবিধা হলো, কান দিয়ে আমরা একটু দেখে নেবো, এটা কিন্তু কোনো উপায় নেই। কিন্তু নাকের কাজটা মুখ দিয়েও হয়। কিন্তু আমরা প্রাণায়াম যখন করবো, নাকে নেবো, নাকে ছাড়বো। বিশেষভাবে বলা থাকলে সেটা অন্যভাবে হবে। বেশ, চলুন আমরা প্রার্থনা দিয়ে শুরু করি। সবাই লম্বা শ্বাস নিয়ে নিন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। কাল আবার দেখা হচ্ছে 7:30টায়। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার।